আসসালামু আলাইকুম। এফপিএল কমিউনিটি বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম। অ্যাজ আপনারা অলরেডি জানেন যে এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে আমাদের 4টা পেজের সমন্বয়ে। আমি এফপিএল বিডি থেকে আছি জাহাঙ্গীর হোসেন। আমাদের সাথে এছাড়াও আছে এই তো জয়েন করেছে বাংলা এফপিএল থেকে অর্ক ভাই। অর্ক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম জাহাঙ্গীর। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে ফার্স্ট আমাদের লাইভ স্টার্ট হচ্ছে, মেইনলি আমাদের এইটাই গ্রুপের শুরু। তো কেমন বোধ করছেন এই যে আমাদের কমিউনিটিটা, এটাকে কিভাবে দেখছেন এই যে ইনিশিয়ালটা আমাদের? জি, না আমার মনে হয় যেটা খুব মানে সুন্দর একটা অ্যাপ্রোচ। আই থিঙ্ক আপনাকে একটা বড় থ্যাংক ইউ দেওয়া দরকার এই ব্যাপারে। আমরাও তো ছিলামই, আমি বা আহ, জয় ভাই, তারপরে শার্ট আউটের ভাইয়েরা ওনারাও আছেন, বাট আপনি যেহেতু এটাকে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মূল এই যে সমন্বয় করাটা করাটা, তো আপনাকে আসলে মেইনলি থ্যাংক ইউ। এবং এটার মানে আমার মনে হয় যে এটার মানে আমরা তো সিমিলার থিঙ্কিং, আমরা হয়তো একটা বানাই, একটা অ্যানালাইসিস করি বা করতে চাই বা শুনতে চাই, শিখতে চাই এটা। এবং সিমিলার মাইন্ডেড যে ছেলেমেয়েরা আছেন যারা এগুলো করেন, এগুলা করে থাকেন বা ভিউ করেন বা বাংলাদেশি এবং মানে ভেরি প্যাশনেট। আমি কিছুদিন এই কমিউনিটি বাংলাদেশের যে পেজগুলা মানে সরি পেজগুলো জয়েন করলো এবং যে পোস্টগুলো দেয়া হলো, তাতেই আমার মনে হয় সেটার মানে রিফ্লেকশন পাওয়া যায়। সো এই আচ্ছা একটা ভিউয়ার্স, কমিউনিটি হওয়াটা খুব সুন্দর লাগছে, এই আর কি। তো আমাদের সাথে এইমাত্র জয়েন করেছে ফারহান হোসেন জয় ভাই। তিনি আমাদের, যারা অলরেডি সবাই জানেন যে আমাদের গত সিজনের 19-20 সিজনের বাংলাদেশ থেকে এফপিএল এর উইনার। জয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ অর্ক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপাতত। ইন্টারন্যাশনাল ব্রেক সেহেতু একটু দেরি হয়ে গেল, দুঃখিত সেটার জন্য। না না সমস্যা নেই, আমরা কিন্তু ওভারঅল শেষ গেম উইকে একটু ভালো করেছি দেখে আপাতত ভালো আছি। আসলে এফপিএল যেটা হয় সেটা কিন্তু যে যেই সিজনটা আপনি জিতেছেন, মানে লাস্ট সিজনের শুরু থেকে কি এইরকমই, মানে সিজনের শুরু থেকে কি অনেক ভালো ছিল নাকি শুরুটা একটু স্লো হয়েছিল তারপরে কামব্যাক হয়েছিল? না, শুরুতে আমি খুব একটা ভালো করিনি। আর যারা যারা মানে অলরেডি ডিসহার্টেন্ড হয়ে গেছেন, কারণ হয়তো আপনার কয়েক মিলিয়নের বাইরে র্যাঙ্ক বা কিছু, ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই। কারণ আমিও একেবারে শুরুতে তো ভালো করিনি, এমনকি মিডল পার্টেও ভালো করিনি। একদম মানে 20th গেম উইকের পরে গিয়ে আমার র্যাঙ্ক প্রথম 1 লাখের মধ্যে আসে, 100,000। তো একেবারেই হাল ছেড়ে দেওয়ার কিছু নাই বা ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই। শুরু খারাপ হলেও আসলে কাভার আপ করা যায় পরে। আচ্ছা, তাহলে ভাই এই যে আমাদের শুরুটা, এফপিএল কমিউনিটি বাংলাদেশের শুরুটা, এই শুরুটাকে আপনি কিভাবে দেখছেন বা এটা কত দূর যাবে বলে মনে করছেন? আচ্ছা ফারহান ভাই হয়তো একটু মিউট করেছে। হ্যাঁ ভাই বলেন, সরি আমার হ্যাঁ একটু বাইরে থেকে। যেটা বলছিলাম যে এই যে আমাদের কমিউনিটিটার শুরুটা বা এই কমিউনিটিটাকে কত দূর যাবে বা আমাদের উদ্দেশ্য কি কি হবে, যেহেতু আজকে আমাদের ফার্স্ট লাইভ, ভিউয়ার্সদের সাথে এগুলো একটু শেয়ার করি যে আমাদের গ্রুপের উদ্দেশ্যটা কিরকম হ্যাঁ হবে অবশ্যই। এটাই। আমার যদি বলতে হয় তাহলে আসলে যারা যারা ফ্যান্টাসি খেলেন তাদের সবারই আসলে একটা কমন গোল থাকে, যে ভালো করা, প্রথমত একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা বা ব্যক্তিগতভাবে জিতা। এটা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষ্য। কিন্তু এটা ছাড়াও যেটা হয় যে কোনো কিছুর ব্যাপারে যদি আপনি প্যাশনেট থাকেন, তাহলে যদি আপনি একটা মানে এটা আপনার সমমনা মানুষদের সাথে যদি আপনি একই সাথে আড্ডা দিতে পারেন এই বিষয়ে বা গল্প করতে পারেন, সেটা একটা বোনাস, একটা বাড়তি পাওনা। তো সেইখান থেকে বলতে গেলে আমি আমার জার্নিটা বলি, যেহেতু আমি এই গ্রুপটার কি হবে আমি জানি না, কিন্তু আমি আমার একটা গত 3 মাসের অভিজ্ঞতা থেকে বলি যে প্রথমে আসলে আমি কাউকে চিনতাম না। আমি আমার বন্ধুদের অনেক জোর করতাম যে আপনার তোরা আয় খেল, কিন্তু কেউ খেলতো না। তারপরে আমি একাই ঠিক করলাম যে আচ্ছা আমি নিজে থেকে খেলি, একাই খেলি। আমার ইউনিভার্সিটির যে গ্রুপগুলো ছিল বা স্কুলের যে গ্রুপগুলো ছিল, কোনোটাই খুব বেশি মেম্বার ছিল না, বা আসলে সবাই রেগুলার ফলো করতাম না, বা কোনো গ্রুপ চ্যাট ছিল না, কিছুই ছিল না। তো মানে গত সিজনে বাংলাদেশ থেকে প্রথম স্থান পাওয়ার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি ভাবলাম একটা পেজ খুলি, যাতে করে আমি অন্যদের সাথে কমিউনিকেট করতে পারি, অ্যাটলিস্ট সমমনা মানুষ পেতে পারি যাদের সাথে গল্প করা যাবে বা কিছু। তো ওই উদ্দেশ্য থেকেই খোলা, এবং তারপরে বিভিন্ন গ্রুপ অলরেডি আছে সেগুলোতে ইন্টারঅ্যাক্ট করার অভিজ্ঞতা। পাশাপাশি এখন যেহেতু একটা নতুন গ্রুপে আমরা একটা নতুন গ্রুপ করেছি, আশা করছি এটা গ্রো করবে তো বটেই, পাশাপাশি যতজনই থাকুক না কেন সবার একটা ইকুয়াল কন্ট্রিবিউশন বা ইকুয়াল মতামতের ভিত্তিতে আমরা একটা নতুন ধরনের কমিউনিটি তৈরি করতে পারবো।
ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু গ্রুপটার ইনিশিয়াল আইডিয়াটা আমি শুরু করেছিলাম বা আপনাদের সবাইকে অ্যাপ্রোচ করেছি, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার আহ্বানটায় সবাইকে সাড়া দেওয়ার জন্য। কারণ বরাবরই আমার এটা ইচ্ছা ছিল যে বাংলাদেশে এফপিএল কমিউনিটিকে অনেক গ্রো করবো। কারণ আচ্ছা, এক মিনিট, একটু কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, আমার আসলে আপনার সাথে পরিচয় হয় নাই আব্দুল হ্যাঁ, ওয়াদুদ, আপনি যদি, আমি আপনার আচ্ছা পেজটা ফলো করি। আচ্ছা আচ্ছা, আমি তো ধরেন আমি অনেকদিন ধরে আর কি এফপিএল খেলি, ধরেন 2000 মনে হয় 8 বা সামথিং, বয়স কত আন্দাজ করার দরকার নেই মনে হয়, বাট যাই হোক অনেকদিন ধরে খেলা ওইভাবেই ফলো করা। তখন তো যাতা ভুল করতাম, মানে 4টা ট্রান্সফার করে ফেলে, থাকে না যে ওইভাবে হয়তো সিরিয়াসলি খেলা হতো না। তো অনেকদিন ধরে ফলো করি, এবার মনে হলো যে একটা বাংলায় মানে এফপিএল এর, জাহাঙ্গীর তো আছেনই, আপনি আছেন, আরো আছেন কয়েকজন, ওভাবে বাংলা এফপিএল এর কমেন্টারি ভেরি ইনফর্মাল ওয়েতে যদি করা যায়, তো এই সিজন থেকে অ্যাকচুয়ালি চালু করা। আমি আপনার পেজটাও গেলাম, আপনি তো কংগ্রেচুলেশন, আপনি আগের বার বাংলাদেশ থেকে টপ করেছেন, ভালো করেছেন। সো অবভিয়াসলি আপনি নাম্বার পাওয়া, পয়েন্ট পাওয়া, সেটা তো একটা ব্যাপার, কিন্তু মেইন হচ্ছে যে এনজয়মেন্টটা, অবভিয়াসলি আই এম শিওর আপনিও এনজয় করেন। এবং এই যে আমরা যে আজকে আলাপ করতে পারবো, গেম উইক 9 ভেরি ইম্পর্টেন্ট, কে কি ভাবছে করছে, এইটাই হচ্ছে মেইন। তারপরে যখন আপনি একটা প্লেয়ার নেন, তারা ভালো করে, ওইটার যে একটা থ্রিল, ওই উইকেন্ডে খেলা দেখতে সময় বা কখনো করে না, তো এটাই হচ্ছে আমার কাছে আমার মেইন ড্রাইভিং ফোর্স বলতে পারেন আর কি। আচ্ছা, আর আমার যেটা ছিল কি, যে আমি মেইনলি এফপিএল খেলি প্রায় 3-4 সিজন হয়েছে, মেইনলি সিরিয়াসলি বলতে গেলে 3 সিজন ধরে খেলি, আর ইউটিউবে কয়েকটা চ্যানেল বা পেজ ফলো করি। তো ওদের ক্ষেত্রে যেটা দেখি যে সবার তো পার্সোনালি আলাদা আলাদা চ্যানেল থাকে, দেন যেটা হয় যে প্রত্যেক উইকে অনেক সময় ওই চ্যানেলের যে ভিউ মেম্বার্সরা তারা নিজেরা একটা এফপিএল আড্ডা করে। আমি কিন্তু ওইখান থেকে দেখার তেমন কিছু নাই, তারপরে আমি দেখি এফপিএল ভিডিও, আমি প্লে করে রাখি, তাদের কথা শুনি। তো আমার মনে হচ্ছে যে আমাদের নিজেদের মাঝে এমন একটা কমিউনিটি হওয়া দরকার, আমরা অন্য কমিউনিটিতে জয়েন না করে নিজেদের একটা কমিউনিটি ক্রিয়েট করি। আর তাছাড়া এই গ্রুপটা হলে দেখা যাবে যে পার্সোনালি আমি বা অর্ক ভাই আমরা প্রত্যেক উইকে একটা ডেডলাইন স্ট্রিম করি, কম্বাইন করি ইদানিং। জয় ভাই তো প্রত্যেক উইকে ডেডলাইন স্ট্রিম করেন, আমি প্রায়ই দেখি। তো সবাই আমরা নিজেদের মতো তো ভিডিও করি। তো আমাদের ভিউয়ার্সদের মধ্যেও দেখা যায় যে অনেক অনেক কমন ভিউয়ার্স আছে। তো আমাদেরকে তো আলাদা আলাদা ভাবে দেখছেনই, তো তাদের কাছেও হয়তো বা এটা একটু ভালো লাগবে যে তারা আলাদা আলাদা করে যাদের ভিডিও দেখে, যাদের মতামত নেয়, তাদেরকে একসাথে একটা গ্রুপে পেলো। সপ্তাহে একদিন আমরা সময় বের করে হয়তো এফপিএল নিয়ে একটু ডিসকাস করলাম। তো এই হচ্ছে গ্রুপের গোল। তো আমরা চেষ্টা করবো যে প্রত্যেক উইকে একবার করে লাইভে আসার এবং ওই গেম উইকটা নিয়ে একটু ডিসকাস করার। তো ইন্ট্রোডাকশন পর্ব যেহেতু মোটামুটি বলতে গেলে হয়ে গেছে, আমরা আস্তে আস্তে হয়তো গেম উইকের দিকে যেতে পারি। তো এই গেম উইক নিয়ে শুরুতেই জিজ্ঞেস করি, জয় ভাই কি কোনো ট্রান্সফার করেছেন? জয় ভাই হয়তো বা আপনার মাইক মিউট করা আছে। হ্যাঁ, দুঃখিত, আপনি যদি একটু নিচে যান, এই গেম উইকে আমার মনে হয় ইন্টারন্যাশনাল ব্রেক আছে। আপনার টিম, হ্যাঁ, এই গেম উইকে একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে। আমি আমার টিমও যদি দেখতে পারেন কোন গ্রুপে যদি আমরা থাকি, হ্যাঁ হ্যাঁ, লিগে তো আছি আমরা। তো আমি আপাতত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গেম উইকে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সেহেতু আসলে ইনজুরি একটা প্রবণতা থাকে প্লেয়ারদের, প্লাস ফর্মের একটা আপডেট দেখা যায়, প্লাস দেখা যায় যে কেউ স্পেসিফিক্যালি যাদের অনেক ট্রাভেল করা লাগে, আইদার এই যেমন সনকে হয়তো ট্রাভেল করতে হবে যদি ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে, বা সাউথ আমেরিকান প্লেয়ারদেরকে অনেক ট্রাভেল করতে হয়। তো দেখা যায় যে ওরা বুধবার দিন রাতে একটা ম্যাচ খেলে রবিবার দিন একদমই সকালের ম্যাচটা হয়তো ম্যানেজাররা তাদেরকে রেস্ট দেয়। তো এই কারণে আমি আসলে ইন্টারন্যাশনাল ব্রেকের গেমগুলোতে সাধারণত ট্রান্সফারটা দেরিতে করা প্রেফার করি, সবকিছু দেখে বুঝে একটা ট্রান্সফার। আপাতত আমার মাথায় কিছু নাই, মোটামুটি আমার 12-13 জন খেলোয়াড়ের মতো আছে, প্রকোপ নাই বা ফিক্সচার ওয়াইজ এমন কঠিন কিছু নাই। তো হয়তো আমি সনকে এই গেম উইকে ট্রান্সফার আউট করতে পারি, এটা একটা সম্ভাবনা আছে। জিএক বা আর কোনো একটা অপশন যদি থাকে, জিএক বা মেবি আমার মনে হয় আমি র্যাশফোর্ডকে অ্যাফোর্ড করতে পারবো, জানি না, দামের উপর ডিপেন্ড করে। তো এইরকম একটা ভাবনা আছে, কিন্তু অবশ্যই এটা একদম শেষ মুহূর্তে।
আচ্ছা, তো এটা আসলে সবারই এইটাই কথা যে নর্মালি প্রত্যেক উইকে আমরা চেষ্টা করি ট্রান্সফারটা যত লেটে করা যায়, একদম লাস্ট দিনে করতে পারলে ভালো। কারণ লাস্ট দিন আমরা লাইভ স্ট্রিম করার সময় লাস্ট মোমেন্টে আমরা কিছু ইনজুরি নিউজ পেয়েছিলাম, আমি আর অর্ক ভাই, যে হামিস রদ্রিগেজ ফিট হয়েছে, মিচেল একদম জিরো হয়ে গেছে। তো এই ইনজুরি নিউজগুলো তো পাওয়া যায়, আর ইন্টারন্যাশনাল ব্রেকে কিন্তু নর্মালি ইনজুরি খুব বেশি হয়। ওইটা একটা বিষয়। তারপরে অনেকে আর্লি ট্রান্সফার করে ফেলে, যেমন আমার আর অর্ক ভাইয়ের ক্ষেত্রে একটু হয়তো বেশি হচ্ছে এটা। আর্লি ট্রান্সফারের ব্যাপারে যেটা বলি যে ডেডলাইন লাস্টে করা ভালো, বাট অনেকে করে ফেলে, ওইটা ব্যাপার না। কিন্তু একটা এই উইকের যে একটা কমন টপিক সবাই যেটা জানতে চাচ্ছে, যে স্পার্সের কিন্তু একটা ফিক্সচার সুইং হচ্ছে, মানে হিউজ একটা ফিক্সচার চেঞ্জ। তাদেরকে যখন আমরা নিয়েছিলাম তাদের কিন্তু ফিক্সচার ছিল গ্রিন, এখন দেখা যাচ্ছে যে ম্যান সিটি, দেন চেলসি, আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস, লিভারপুল, লিস্টার, উলভস। তো অনেকগুলা একটানা খারাপ ম্যাচ বা একটু তুলনামূলক হয়তো কঠিন ম্যাচ রয়েছে। তো এই ম্যাচগুলোর ক্ষেত্রে স্পার্স অ্যাসেটদের নিয়ে কি করা উচিত? সন, কেইন, অনেকেরই দুইজন প্লেয়ার আছে, তো আসলে কি দুইজনকেই রেখে দেওয়া উচিত, নাকি যে কোনো একজনকে বাদ দেওয়া উচিত, নাকি দুইজনকেই বাদ দেওয়া উচিত? এই ব্যাপারে কি মনে করেন অর্ক ভাই, আপনার প্রেফারেন্সটা কি? হ্যাঁ, এটার আগে আমি কি ওই জয় ভাইয়ের আসলে টিমটার কি অবস্থা ওখানে? এটা কি ওনার টিম? হ্যাঁ, এটা জয় ভাইয়ের টিম। আচ্ছা, তো আমি জাস্ট একটা আইডিয়া নেওয়ার চেষ্টা। তাহলে আমাদের সন, কেইন সবারই আছে, ক্যালভার্ট লুইন, সালা, এগুলো খুবই কমন। ল্যাম্পটি আছে, তার, আমারও ল্যাম্পটি আছে, চিলওয়েল সবার আছে। তোমার জাহাঙ্গীরের মনে হয়, ওনার মনে হয় ল্যাম্পটিকে উনি সরিয়েছেন। আচ্ছা, জয় ভাইয়ের আছে মেন্ডি, গুড। আমার মনে হয় অ্যাকচুয়ালি ওটা বেটার দেন গেটিং জেমস বা জুমা, মানে চেলসির ডাবল আপ। ওকে, যাই হোক, সেটা পরে। বেরিন, ওয়েল, আর্সেনালের ডিফেন্ডার, সো একদিন দিবে একদিন দিবে না। সো বাট গুড টিম। আচ্ছা, পোডেন্স আমার ছিল, আমি সেল করে দিলাম যেই উইকে, ওই উইকে গোল দিল। যাই হোক, যাতা অবস্থা। সো মানে আমাদের টিমগুলো কিন্তু ওই ইউজুয়াল সাসপেক্ট 6-7 জন কিন্তু আমাদের সবার টিমেই সেম। তারপরে একটা ধরেন কারো আছে পোডেন্স কিংবা বেলেরিন, আমার আছে হয়তো ল্যাম্পটি, আরেকজনের আছে হয়তো, আমার ছিল ফোডেন। এই তো একটা দুটো এদিকে কিন্তু এখন মোটামুটি সবারই কমন। এই কেইনস অন ডাবল আপ, যেমন লাস্ট উইকে আমাদের তিনজনেরই ক্যাপ্টেন ছিল কেইন, তিনজনেরই কেইনস অন ডাবল আপ আছে। তারপর চেলসির থেকে তিনজনেরই দুইটা করে ডিফেন্স আছে, আমার হয়তো দুইটা ফুল ব্যাক আছে, আপনার একটা সেন্টার ব্যাক, একটা ফুল ব্যাক, জয় ভাইয়ের একটা। আমার মনে হয় এটা বেটার, আমার মনে হয় জয় ভাইয়েরটা বেটার, সেফ চয়েস, যে মেন্ডি স্টার্ট করতেছে ম্যাক্সিমাম ম্যাচেস, জুমাও হালকা একটু রোটেশন রিস্ক আছে, প্লাস রিস জেমস তো অনেকটা রোটেশন আছে। মার্টিনেজ যদি 4.8 হয়, সেখানে মেন্ডি যদি 5 বা 5.1 হয়, ইটস হোয়াট, রাইট? কারণ মার্টিনেজ অনেক বেশি। আচ্ছা, যাই হোক, ওটা একটা। আর হ্যাঁ, স্পার্স অ্যাসেট নিয়ে আমি জাস্ট একটু দেখলাম, স্পার্স অ্যাসেট নিয়ে আমি সনকে অলরেডি সেল করে দিয়েছি ফর গ্রিলিশ, কারণ আমার গ্রিলিশ ছিল না। হ্যাঁ ভাই, আপনার কেন গ্রিলিশ ছিল না? জানি না কেন ছিল না, নেওয়া লাগতো। আমি র্যাশফোর্ডকে নিয়ে রাখলাম গেম উইক 7-এ, সে কিছু করলো না। র্যাশফোর্ড আছে যদিও, আমার একটা ওই যে ডিফারেন্সিয়াল, জয় ভাই যেটা কথা বলছিলেন, মেবি হি ইজ ট্রাইং টু গেট হিম, বা চিন্তা ভাবনা ভিতরে আছে ব্যাকগ্রাউন্ডে। তো গ্রিলিশকে আমার 7-এ আনলে হয়তো ভালো হতো। ইয়ের সাথে কার সাথে অনেকগুলো পয়েন্ট পাইলো, ও সাউথহ্যাম্পটন। হ্যাঁ, যাই হোক, তো আমি গ্রিলিশকে আনা লাগলো, কারণ ওর দাম তো বেড়ে যাচ্ছে এবং বাড়বেই। আই ফিল লাইক গ্রিলিশ উইল গিভ মোস্ট ভ্যালু ফর মানি ব্যামফোর্ডের থেকেও এই সিজনে, মানে যদি ওর ইনজুরি না হয়। আমার পার্সোনাল এটা চিন্তা হয়, অ্যাটলিস্ট নেক্সট 8-10 গেম উইকস। সো আমার ছিল না, কোনো কারণে নেওয়া হয়নি। সো আমি ওকে এনে ফেলছি, কোনো চিন্তা নাই, কোনো প্রবলেম না। এখন হ্যাঁ, আমার যদিও র্যাশফোর্ড আর ওয়ার্ড প্রাউসকে, কিন্তু ওয়ার্ড প্রাউসও আছে আমার আবার একটু, যাই হোক, চান্স নিলাম ওয়ার্ড প্রাউসের থেকে, যেহেতু ইংস ইনজুর্ড, পেনাল্টি বা সাউথহ্যাম্পটন একটা লেভেলে ফর্মে আছে। তো ওদের দুজনে একটু ইনজুরি 75% দেখাচ্ছে, বাট হোপফুলি ওরা দে উইল বি ফিট। তখন আমি আদৌ চেঞ্জ করবো কিনা, বাট হ্যারি কেইনকে চেঞ্জ করার আমার ইচ্ছা আছে। কেইন টু ভার্ডি, এটা আমি ডেফিনেটলি গেম উইক 10-এ করবো, কারণ আমার মনে হয় যে আমার যে পয়েন্ট, আমার মনে হয় 480 বা সামথিং এর মতো পয়েন্ট, 70-80, উইচ আমার মনে হয় 500 আই হ্যাভ টু সর্ট অফ চেস। আমার কাছে মনে হয় আমার এই এখন রেখে দিলে হবে না আর কি। আচ্ছা, তাহলে আপনি কেইনসন দুইজনকেই বাদ দিচ্ছেন, একজনকে এই উইকে, একজনকে নেক্সট উইক। আচ্ছা, জয় ভাই ইভেন এই উইকেও, মানে আমি জানি না, মানে শেষ পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, ট্রান্সফার তো করেন নাই, বাট কোনো প্ল্যান আছে কি? সন বা কেইন কাউকে বাদ দেওয়ার কোনো প্ল্যান কি আছে? হ্যাঁ, প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ভাইয়া চেইসের ব্যাপারে একটা কথা বললেন, এটা সাথে আমি একমত, আবার একটু দ্বিমত। প্রথমত হচ্ছে যে আমিও এই টিমটা, আমার এটা কিন্তু ওয়াইল্ড কার্ডের টিম। তো আপনি যেটা প্রথমে বললেন যে আমাদের 7-8টা প্লেয়ার কমন আছে, এটা আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না। আমি একটু ডিফারেন্ট টিম বানাতে চাই। গত সিজনের শেষে আমি দেখা গেছে যে ইউজুয়াল প্লেয়ারদের ছাড়া হেসুস বা আরো একটা মিডফিল্ডার ছিল যাকে আমি নিয়ে একটু ডিফারেন্সিয়াল, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু আগুয়েরো ইনজুর্ড, হেসুস পয়েন্ট দিবে। এডারসন আমার গোলকিপার ছিল।
মার্শিয়ালকে নেইনি, মার্শিয়াল কমন ছিল, বাট তা সত্ত্বেও মানে আমি সবসময় চাই একটু আলাদা একটা পার্সোনাল টাচ দেওয়ার। যেরকম আপনি হয়তো বেলেরিনকে ভরসা করছেন না, কিন্তু আমি জানি যে বেলেরিন আমার মতে হি ইজ 5 ম্যান ডিফেন্স খেলালে আর্সেনাল হি উইল গিভ আ লট অফ পয়েন্টস, দিস ইজ হোয়াট আই ফিল, গাট ফিলিং আমার যেটা বলে। তো আমি চাই আমার টিমে 4-5 জন এরকম প্লেয়ার থাকুক, কিন্তু এই যে ল্যাম্পটি, গ্রিলিশ, ব্যামফোর্ড, সালা এরা মোটামুটি সবার টিমই এখন কমন। তো এই টিমটা আমি বানাতে চাচ্ছিলাম না, কিন্তু এখন আসলে সিচুয়েশনটা এরকম যে খুব বেশি ডিফারেন্সিয়াল পিক আসলে করা যাচ্ছে না। আপনি হয়তো র্যাশফোর্ডের কথা বললেন, কিন্তু র্যাশফোর্ডও আবার ঘুরে ফিরে ওয়ার্ড প্রাউসও এরাও একদম হাইলি ওন না হলেও মিড রেঞ্জে ওন, দে আর নট এক্স্যাক্টলি ডিফারেন্সিয়ালস। লাইক একটা ধরেন আপনি যদি এখন বেইলকে নেন আর যদি বেইল সেই আগের বেইল হয়ে যায়, দ্যাট উড বি আ প্রপার ডিফারেন্সিয়াল। কিন্তু এই রকমের পিক আনফরচুনেটলি আমিও কিছু করতে পারিনি, দেখে আমিও দুঃখিত। আশা করছি সেকেন্ড ওয়াইল্ড কার্ডের পর এরকম কিছু অপরচুনিটিস থাকবে যে ট্রু ডিফারেন্সিয়ালস নিয়ে অনেকখানি গ্যাপ কভার আপ করার। তো আপনি যেটা বললেন যে আপনার চেস করতে হবে, আপাতত আমার মতে সিজনে আমরা ওই পর্যায়ে আসিনি যে আমরা এখনো চেস করে অত বড় গ্যাপ কভার আপ করতে পারবো, কারণ ওইরকম ডিফারেন্সিয়াল পারফরমেন্স চোখে পড়ছে না। হয়তো আপনি কাউকে নিলে সে পারফর্ম করে বসতে পারে। তো এই সুবাদে আমি যেটা বলছি সেটা হচ্ছে দুইজনকেই বাদ দেওয়াটা আমার মতে একটু রিস্ক হবে, কারণ যেহেতু ফর্মে আছে উই আর এক্সপেক্টিং যে স্পার্স গোল দিবে, মানে স্পার্স উইল স্কোর গোলস এগেইনস্ট ম্যান সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল, লেস্টার। আই থিঙ্ক আগামী 5-6 উলস পর্যন্ত ডিফিকাল্ট ফিক্সচার, গোল দিবে না এরকম সিচুয়েশন আমার মতে হওয়া উচিত না, যেহেতু দে আর জেলিং ওয়েল, হয়বার্গ ভালো খেলছে এন্ড এভরিথিং। ডিফেন্ডার যদি আপনার কেউ থাকে, যেরকম রেগুলিয়ান অনেকের ছিল, অনেকের ডায়ার ছিল, ডিফেন্ডার থাকলে আমি বলবো যে আপনার যদি একটা ডিফেন্ডার থাকে প্লাস দুটো অ্যাসেট থাকে সন কেইন, তাহলে দুজনকে চেঞ্জ করা উচিত, ডিফেন্ডারটা প্লাস সন বা কেইন একজনকে। আর যদি আপনি চান অবশ্যই দুজনকে চেঞ্জ করতে, দ্যাটস পসিবল। আমার যেটা চিন্তা ভাবনা, আমি শুধু সনকে চেঞ্জ করতে চাই, কারণ অ্যাগেইন যে কেইন ইজ অন পেনাল্টিজ, আর কেইন পুরো 90 মিনিট খেলার একটা গ্যারান্টি থাকে, যেটা সনের ক্ষেত্রে আমরা প্রতিদিন বলতে পারি না, হয়তো 65 মিনিটস বা 75 মিনিটস খেলতে পারে। তো এইটাই হচ্ছে আপাতত স্পার্স অ্যাসেট নিয়ে আমার ভাবনা। আচ্ছা, তো আমি আমার সাইড থেকে বলি যে আমি অলরেডি সনকে চেঞ্জ করে ফেলেছি, কারণ এখন ডুব্রায়না আর ব্রুনোকে নিয়ে আমার লাস্ট চ্যানেলে যদি দেখে থাকেন আপনাদের দুজনের কেউ, যে আমি কিন্তু 3 উইক আগে থেকে ব্রুনোকে নিয়ে প্ল্যান করতেছি, যে লাস্ট উইক আমার অলরেডি ব্রুনোকে নেওয়ার কথা ছিল, কিন্তু সাডেনলি ম্যানইউ 2টা ম্যাচ পর পর হারলো, প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে, দেন ইউসিএল একটা ছোট টিমের কাছে হারলো, দেন আমার মনে হলো যে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এতটা ইনভেস্ট করা ঠিক হবে কিনা। তো আমি যে প্ল্যানটা করেছিলাম যে ব্রুনোকে না নিয়ে ডুব্রায়নাকে নিব, বাট স্টিল আমি এখন ব্রুনোকে অলরেডি চেঞ্জ করে ফেলেছি। আমি আমার টিমটাও দেখাচ্ছি যে এই হচ্ছে আমার টিম। তো আমি জাস্ট সন থেকে ব্রুনোকে আপগ্রেড করেছি, আর আমার ফোডেন ছিল 5th মিড হিসেবে, এটাকে আমি ডাউনগ্রেড করে ফেলেছি। তো আমার খুব আহামরি কোনো চেঞ্জ হয়নি, কোনো হিট নিতে হয়নি। আর্লি চেঞ্জ করার কারণ হচ্ছে কালকে অলরেডি ওই ট্রান্সফার যে ইয়েটা, ওর প্রাইস বাড়ার একটা পসিবিলিটি দেখেছিলাম। আমার কথা হচ্ছে কি যে একজনকে আমার মনে হয় অবশ্যই চেঞ্জ করা উচিত, কারণ ওদেরকে যখন আমরা নিছি, যে একটা হিউজ গ্রিন ফিক্সচার ছিল, তখন আমাদের কথা ছিল যে ওদের ফর্ম অনুযায়ী ওরা 3টা-4টা করে গোল দিবে, বা মিনিমাম 2টা করে গোল দিবে অ্যাটলিস্ট। তো তখন আমরা ওদের দুইজনের থেকে কিছু পেতে পারতাম। কিন্তু এখন যেটা কন্ডিশন আসছে যে হ্যাঁ ওরা গোল দিবে, যেমন চেলসি, আর্সেনাল, লিভারপুল এরা রেগুলার কোনো ক্লিন শিট রাখতেছে এমন টিম না, তো এরাও কিন্তু গোল কনসিড করতেছে। তো অবশ্যই ওরা গোল খাবে, কিন্তু এটা কেইন দিবে না সন দিবে বলা যাচ্ছে না। তো এমন সিচুয়েশন আমার মনে হয় আমরা যদি 10.5, 9.5 বা সনের দামও প্রায় 10-এর কাছাকাছি, তো প্রায় 20 মিলিয়নের মতো প্লেয়ার যদি রাখি, ওদের থেকে আমরা ডাবল ডিজিটের কিছু এক্সপেক্ট করব। তো আমরা যদি ওই ডাবল ডিজিটটা না পাই, আমার মনে হয় যে ওদেরকে দুইজনকে টিমে রাখার আসলে দরকার নেই, কারণ যে কোনো একজনকে রাখলে ওয়ার্থ ইট। যে স্পার্স যদি সামহাউ অ্যাটাক করে বসার, কেইনেরই লাস্ট কয়েক ম্যাচে শর্ট বেশি, প্লাস পেনাল্টিতে আছে যেটা জয় ভাই বললেন, তো এই কারণে আমি কেইনকে রেখেছি। বাট স্টিল আমারও কেইন টু ভার্ডি একটা প্ল্যান আছে, কারণ কি যে কেইন হয়তো গোল দিবে, কিন্তু এই ম্যাচগুলো কিন্তু আমি কেইনকে ক্যাপ্টেন দিব না, প্লাস আমি কিন্তু কেইনের থেকে ডাবল ডিজিট এক্সপেক্ট করব না। কিন্তু ফুলহ্যাম, শেফিল্ড, ব্রাইটন, এইটাই ভার্ডির যে ডিফেন্সও কিন্তু ভালো না বেশি অতটা। এই তো রিসেন্টলি তো নেক্সট 4টা ম্যাচে আমার মনে হয় নেক্সট 4টা ম্যাচের জন্য ভার্ডি কেইনের থেকে একটু বেশি পয়েন্ট দিবে, যেটা আমার মনে হয়। তো এই কারণে আমার মনে হয় কনসিডার করা যায়। বাট স্টিল আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে ওদের যেহেতু প্রাইস বেড়ে গেছে, একবার বাদ দিলে আবার আমরা নিতে পারবো কিনা, তো এই ব্যাপারে একটু ভেবে দেখবো। আচ্ছা, আমাদের সাথে অলরেডি জয়েন করেছে শুট আউট বা শাট আউট টিম থেকে ইমরান ভাই জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাই, আমাদের গ্রুপে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে হ্যালো।
আচ্ছা, আপনার পেজের ব্যাপারে একটু সবাইকে যদি জানিয়ে দেন। আমাদের পেজটা আসলে বেসিক্যালি ফুটবল নিয়ে শুরু করা প্রথমে, যে আমরা প্রথমে চেষ্টা করছিলাম যে আমাদের মেইন ইন্টেনশনটা হলো মানে বাংলাদেশ ফুটবলের নিয়ে একটু কাজ করার জন্য প্রথমে এটা শুরু করা। তারপর আস্তে আস্তে আমরা মানে আমি, আমার সাথে আরো দুজন ফ্রেন্ড ছিল, রাশিক এবং রাহুল। আমরা তিনজন অনেক আগে থেকে আর কি পিএল খেলি। তো রাহুলের প্ল্যান ছিল যাতে পিএল দিয়ে শুরু করি, আস্তে আস্তে জিনিসটা নিয়ে আগাবো। তো এটা এখন এভাবে চলছে আর কি। আচ্ছা, তো আচ্ছা, আপনার টিমটা কি অ্যাকচুয়ালি শাট আউট না শুট আউট? শাট আউট। শাট আউট, আচ্ছা। আমি ওই ফুটবলের সাথে অ্যাঙ্গেল করে ভাবতেছিলাম হয়তো শুট আউট কে একটু চেঞ্জ করে লিখছেন। আচ্ছা, তো আমাদের নিউ মেম্বার, তাদের গ্রুপ, তাদের পেজটাও আমাদের সাথে জয়েন করেছে, দেখে খুব ভালো লেগেছে। কারণ তাদের পেজটা কিন্তু আমাদের থেকে ভালোই পুরনো এবং মোটামুটি এস্টাবলিশড একটা পেজ। তো সবাই যদি সাপোর্ট দেয়, আমার মনে হয় আমাদের কমিউনিটি বা গ্রুপ যেটাই বলেন এগিয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এফপিএল এর ব্যাপারে, যে এই সন আর কেইনের ব্যাপারে বলছিলাম, যে তো অনেকেই সন কেইন দুইটাকেই বাদ দেওয়ার চিন্তা করছেন, অনেকেই শুধু সনকে বাদ দেওয়ার চিন্তা করছেন। এদের রিপ্লেসমেন্ট গুলো কি হবে? জয় ভাই, আপনার মতে সনের পারফেক্ট রিপ্লেসমেন্ট কি হবে এই সিচুয়েশনে? আসলে জিএক ছাড়া তেমন ভালো অপশন আমি দেখছি না। যদি আপনি আপগ্রেড করতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো যে ডে ব্রয়না বা ব্রুনো ফার্নান্ডেস, কিন্তু ওই প্রাইস রেঞ্জে বা তার চেয়ে নিচের প্রাইস রেঞ্জে আমি র্যাশফোর্ডকে কনসিডার করলেও আমি আসলে খুব একটা বিশ্বাস করি না, কারণ ম্যান ইউর আসলে ঠিক ঠিকানা নাই। জিএক লুকস ভেরি গুড, ও একটা অপশন হতে পারে। পাশাপাশি আমার একটু ইচ্ছা আছে, একটু অ্যাম্বিশাস ইচ্ছা, কিন্তু আমি আরো একজনকে ডাউনগ্রেড করে, সেটা অন্য কোনো জায়গা থেকে কিছু ফান্ড ম্যানেজ করে আমি আবার একটু অবামিয়াং এর দিকে একটু ঝুঁকতে চাই। তো সেটা ঠিক সনের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট না, কিন্তু অ্যাট সাম পয়েন্ট আসলে আরেকটা প্রিমিয়াম অ্যাসেট আমাকে অ্যাড করতে হলে আমি অবামিয়াংকেও আবার টিমে নিতে চাই, আর্সেনালের ফিক্সচার এবং সবকিছু যদি ভালোভাবে থাকে। তো আপাতত জিএক, আর লং টার্মে অন্য অপশনগুলো। আচ্ছা, তো আরেকটা যেটা ইস্যু অনেকের মাঝেই, যে কোশ্চেনের কিছু নাই, কারণ সবার মাথায় অলরেডি জিনিসটা চোখে পড়ছে, সবার চোখে পড়ছে, যে ম্যান সিটির কিন্তু একটা ফিক্সার টার্ন দেখতে পারতেছি আমরা, যে স্পার্সের যেমন ফিক্সারটা আস্তে আস্তে রেড হচ্ছে বা খারাপ দিকে যাচ্ছে, সেদিকে কিন্তু ম্যান সিটির ফিক্সার ভালোর দিকে যাচ্ছে। তো ইমরান ভাই এবং অর্ক ভাই, আপনাদের দুইজনের মতে একটু জানতে চাচ্ছি যে ম্যান সিটির থেকে কোনো অ্যাসেট কি এখনই নেয়ার সময় এসেছে, বা কাদেরকে নেয়ার সময় এসেছে? আচ্ছা, যদি ইমরান ভাই একটা রিকোয়েস্ট, যে উনি ওনার কেইন আর সনের আইডিয়াটা আমাদেরকে দিতেন, কারণ উনি তো আমাদের সাথে ছিল না। আমার মানে অ্যাকচুয়ালি নিজের টিমে হলো কেন ছিল না, শুধু সন ছিল। তো আমি সন থেকে প্রবাবলি হলো হাকিম জিএচ করব। এবং র্যাশফোর্ডের কথাটা আমি ভাবতেছিলাম, কিন্তু হলো র্যাশফোর্ড মানে ম্যানুর খেলার যা অবস্থা, ওর জন্য সাহস পাচ্ছিলাম না। জয় ভাইকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যে ওবামিয়াংকে তো লেফট উইং দিয়ে খেলানো হচ্ছে। সো ওই ক্ষেত্রে আর্সেনাল যদি মানে ওবামিয়াংকে যদি নেওয়া হয়, সো এই ক্ষেত্রে আর্সেনাল মানে ওইভাবে তো পয়েন্ট পাওয়ার চান্সেস কম আমার কাছে মনে হচ্ছে। ওইটা একটা আসলে আর্সেনালের অ্যাটাকিংই মানে কি বলবো, অ্যাটাকিং একটু ধার কমে গেছে। কিন্তু আপনারা গত সিজনে যদি দেখেন তাহলে কিন্তু অবামিয়াং এর একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গোল লেফট উইং থেকে এসেছিল। তো এটা আসলে ফর্মের উপরে ডিপেন্ড করে, আমার মনে হয় এটা ফর্ম ইস্যু রাদার দেন মানে ট্যাকটিক্যাল ইস্যু। আর অ্যাগেইন পেনাল্টিজে আছে, যদি আর্সেনাল আবারও শেষ ম্যাচে কেন 4 ম্যান ডিফেন্সে ফেরত যাচ্ছে আমি এটা বুঝতেছি না। ওরা বারবারই একই ভুল কেন করে? ওরা 5 ম্যান ডিফেন্সে, ইট ওয়াজ আ সিস্টেম দ্যাট ওয়াজ ওয়ার্কিং। প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রমের সাথে ম্যাচ থেকে যদি আমরা দেখি, না ফুলহ্যামের সাথে ম্যাচ থেকে যদি আমরা দেখেছি যেটা, তো আমার মতে যে আর্টেটা যদি ওর ট্যাকটিক্স আবার যেটা কাজ করছিল সেটাতে ফেরত যায়, তাহলে আমি অবামিয়াংয়ের কাছ থেকে বেশ কিছু বড় পয়েন্ট আশা করতে পারি আগামী 5-6 গেমের মধ্যে। আমার কি মনে হয় যে একটু যে ওই 5 ম্যান ডিফেন্স আমার মনে হয় আর্টেটার সহজাত ইয়েটা না, ওর হলো ওই যে গার্ডিওলার 4-3-3 ওই টাইপের তার আদর্শ। মানে ও মনে হয় না পেরে একটা খেলেছিল, হি ওয়ান্টেড টু গো ব্যাক, আমার মনে হয়, আমি শিওর না। বাট আপনি যেটা বললেন, আর্সেনাল যদি ফর্মে ফিরে, অবামিয়াং ইজ দ্য গাই। কিন্তু 11.57 রেঞ্জে অবামিয়াং আলটিমেটলি ওয়ার্থ কিনা? ইভেন ডে ব্রয়ন, স্টার্লিং 11.5 রেঞ্জে হয়তো ফিক্সচারের জন্য ওয়ার্থ, বাট আলটিমেটলি ওয়ার্থ কিনা? আমার মনে হয় ওই প্রাইস রেঞ্জে অনলি সালা ইজ ওয়ার্থ, নট ইভেন মানে।
আচ্ছা, অবামেয়াং এর ব্যাপারে একটু অ্যাড করি যে অবামেয়াং এর লেফট উইং এর পজিশন ব্যাপারে আমিও ভেবেছিলাম, বাট আর্তেতা নিজেই একটা প্রেস কনফারেন্স বা এরকম কোন একটা মিটিং এ বলেছিল যে কোশ্চেন করা হয়েছিল যে সাডেনলি অবামেয়াংকে শিফট করার রিজনটা কি। সে আসলে তার নিজের ইচ্ছা অবামেয়াংকে শিফট করে না, হয়তো কয়েক ম্যাচে অবামেয়াং খেলেছিল এবং সে যেটা বলেছে যে অবামেয়াং নিজেই লেফট উইং এ এখন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং আমার কিন্তু এই সিজনের শুরু থেকে দুইটা টপ পিক ছিল, একটা ছিল অবামেয়াং, একটা ছিল সন। সনের রিজন হচ্ছে ওর দামটা সাডেনলি কমিয়ে দেওয়া, আর অবার রিজনটা হচ্ছে কি যে সে কিন্তু প্রিমিয়ার লিগে আসার পর থেকে এখন পর্যন্ত ও এখনো প্রিমিয়ার লিগের টপ স্কোরার, ও জয়েন করার পর থেকে। আর দুইটা সিজনে ব্যাক টু ব্যাক 22টা করে গোল দিয়েছে, একটা সিজনে গোল্ডেন বুট, পরের সিজনে 1 গোল বা 2 গোলের 1 গোল শর্টেজ ছিল। তো যে এত ভালো ফর্মে আছে এবং লেফট উইঙ্গে খেলেই আছে, তো সে যদি সামহাও ফর্মে ব্যাক করে মিডে চলে আসছে, দাম 11.7 এ নেমে আসছে, এইটা হবে আলটিমেট একটা ডিফারেন্সিয়াল। ওনারশিপ যদি 10-15% হয় এটা ম্যাটার না, এই 10-15% দেখবেন যারা ওই শেষের দিকে র্যাঙ্ক ওরা নিয়ে রাখছিল, চেঞ্জ করে নাই, টপের দিকে কিন্তু এখনো খুব বেশি ওনারশিপ ওর নাই। তো সামহাও যদি ওকে ক্যাচ করা যায় আর ও যদি ফর্মে ব্যাক করে, এটা কিন্তু রিস্ক হবে যদি এখনই নেওয়া যায়। একবার ফর্মে ব্যাক করে গেলে তারপর নিলে আসলে আর ওইটা কাজ হলো না, সবাই নিবে যদি শুরু থেকে নেওয়া যায়। যেমন এখন যদি আর্সেনালের ফিক্সচারটা দেখি, যে যথেষ্ট ভালো ফিক্সচার আছে কিন্তু আর্সেনাল, আচ্ছা ওদের কোনো প্লেয়ারই আদৌ কোনো লিস্টে নাই। তো আচ্ছা দেখি, এই তো নেক্সট লিডস আছে, উলফস আছে, দেন বার্নলি, সাউথহ্যাম্পটন। তো যদি সামহাও ব্যাক করে তখন আমার মনে হয় ওয়ার্থ ইট হবে, বাট এখনই আসলে রিস্কটা নিতে চাচ্ছি না। এখন আপাতত এই রেঞ্জে সালা সবার আছে মোটামুটি, এই রেঞ্জে এখন ডুব্রাইন আর ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে একটা ডিবেট উঠছে যে দুইজনেরই ফিক্সচার মোটামুটি ভালো। সিটির তো অনেকদিন লং টার্ম একটা ভালো ফিক্সচার, ম্যানিউরও মোটামুটি ভালো ফিক্সচারই। তো ব্রুনো আর ডুব্রাইনাকে নিয়ে একটা ডিবেট উঠছে, আসলে এই দুইজনকে নিয়ে কি মতামত, যদি একজনকে অ্যাফোর্ড করা যায় তাহলে কাকে নেওয়া উচিত? ধরলাম সনের রিপ্লেসমেন্ট, সনকে আমরা আপগ্রেড করব, অর্ক ভাই যদি শুরু করেন। সনের রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে ইভেনচুয়ালি, যেহেতু আমাদেরকে সিটিতে যেতেই হবে, আপনার যদি টাকা থাকে, হ্যাঁ আমি জানি ব্রুনো ফার্নান্দেজের ইমিডিয়েট ফিক্সচার, আর ব্রুনো ফার্নান্দেজ এমন একটা প্লেয়ার, ও যে কোনো ফিক্সচারে গোল দিতে পারে, যে কোনো ফিক্সচারে ব্ল্যাঙ্কও হতে পারে, কারণ ম্যান ইউনাইটেডের ফর্মটা অ্যাকচুয়ালি ওরকম। ম্যান ইউ যদি ওই খেলা হারে, ইস্তানবুলের কাছেও হারতে পারে, আবার প্যারিস সেন্ট জার্মেনের কাছেও জিততে পারে, অ্যাজ এন এক্সাম্পল। হ্যাঁ, তো বা ধরেন ওয়েস্ট ব্রমের কিন্তু আটকাই ফেলছিল ইয়েকে, টটেনহ্যামকে, স্পার্সকে একটা লাস্ট মিনিটে, 2-1 মিনিট আগে। সো who knows what menu will show up, will it be 3-0 নেক্সট গেম নাকি 0-0, বা হারতেও পারে, মানে ম্যান ইউনাইটেড ওয়েস্ট ব্রমের কাছে হারতেও পারে। বাট আমরা যদি চেলসি আর্সেনালকেও হয়তো আমরা বলবো যে না হয়তো হারবে না, ইভেন অ্যাস্টন ভিলাকেও বলবো হারবে না, কিন্তু ম্যান ইউ ক্যান 4-5 গোলেও জিততে পারে। সো একটু ওখানে একটা ব্যাপার আছে। সো ইউ ওয়ান্ট টেক আ চান্স, যেরকম জাহাঙ্গীর অলরেডি নিয়ে ফেলেছেন। ব্রুনো ফার্নান্দেজ এ গুড এফপিএল অ্যাসেট, কিন্তু ইভেনচুয়ালি যদি যেতেই হয় এক উইক পরেই টু ব্রুনো, সরি কেডিবি বা স্টার্লিং বা এনিওয়ান, ইভেন ফরওয়ার্ড অ্যাসেট, তাহলে আমার মনে হয় ম্যান সিটি করে ফেলা ভালো। আর যেরকম জয় ভাই বললেন, যদি ওই লেভেলের আপগ্রেডের ফান্ডস না থাকে, তাহলে জিএক ক্যান বি দ্য নিউ হামেস রড্রিগেজ রিপ্লেসমেন্ট টাইপ। জিএক হতে পারে, যদি গ্রিলিশ না থেকে থাকে গ্রিলিশ হতে পারে। জাহা পার্সোনালি আই ডোন্ট লাইক, সো আমি জাহাকে আমি, জয় ভাই, অর্ক ভাই কেউই লাইক করি না। রিজনটা কি ভাই? বাট পয়েন্ট কিন্তু অনেক পাইছে এবার। এটা আমার আচ্ছা, চারজনের একজনও জাহাকে সহ্য করতে পারতেছি না, বা মানে ওইভাবে এফপিএল আছে টিভির পছন্দ না যাক, এটা সবার একটা কমন বিষয়। আচ্ছা, সিটির ব্যাপারে যেটা বলছিলাম যে সিটিতে আমরা আলটিমেটলি সবসময়ই শিফট করি, বাট এখন প্রবলেমটা হচ্ছে কি, সিটির ফিক্সচার আছে কিন্তু ফর্মটা কিন্তু দেখতেছি না। ওদের নাম্বার 9 ব্যাক করার পরেও ওদের চান্স ক্রিয়েট খুব বেশি আগের মতো অত বেশি যে হচ্ছে বলবো না, বা চান্স ক্রিয়েট হলো ম্যাচে 20টা চান্স ক্রিয়েট করে 2টা অন টার্গেট শট। এই জিনিসগুলো আসলে 11.5 মিলিয়ন যে ইনভেস্ট করবো সাথে সাথেই আমার মনে হয় সিটির যেহেতু ফিক্সচারটা লং টার্ম ভালো, এক্ষুনি কি ডুব্রাইনাকে ইনভেস্ট করে ফেলা উচিত। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ডুব্রাইনা কিন্তু এমন একটা প্লেয়ার যে সে হয়তো এমন হতে পারে সিটি 3টা গোল দিলে 3টাতেই তার ইনভলভমেন্ট থাকবে, আবার এমন হতে পারে যে সিটি 5টা গোল দিছে কিন্তু ডুব্রাইনার একটা অ্যাসিস্টও নেই, যেটা আমরা লাস্ট সিজনে 3বার দেখেছি যে 5-0 ম্যাচে ডুব্রাইনার অ্যাসিস্টও ছিল না, কারণ ওদের ফরওয়ার্ড 3 জনের মাঝেই দেখা গেছে এটা হয়েছে। তো জয় ভাইয়ের মতে কি, যে ডুব্রাইনা কি আসলে এক্ষুনি ওয়ার্থ ইট হবে? আমি এরকম সিচুয়েশন খুবই কম দেখেছি যে আপনি 5-0 যে ম্যাচটার কথা বলছেন ওই ম্যাচে অ্যাকচুয়ালি শেষের দিকে, সিজনের শেষে একটা ম্যাচে ডে ব্রুয়নে খেলেনি, কিন্তু এমনিতে সিটি অনেক গোল দিলে আসলে সবার জন্য কিছু না কিছু থাকে। 5 গোল দিলে মানে 10টা অ্যাটাকিং রিটার্ন, তো সেক্ষেত্রে সিটির যে কোনো অ্যাসেটই একটা ভালো বাই।
আমি যেহেতু তুলনাটা ফার্নান্ডেজ আর ডে ব্রয়নার মধ্যে হচ্ছে, আমি ফার্নান্ডেজের ব্যাপারে এটা বলবো যে আমি সিজনের শুরুতে ফার্নান্ডেজকে নিয়ে অনেক হোপফুল ছিলাম। ইনফ্যাক্ট ম্যানিউরই এবার প্রসপেক্ট নিয়ে আমি অনেক হোপফুল ছিলাম, কিন্তু ম্যানিউর একটা সাইনিংও আসলে জাতের সাইনিং হয়নি। আমি আসলে ভ্যান ডে বিকের সাইনিংটা ইটস মেক্স নো সেন্স টু মি, কারণ ওই জায়গায় আসলে ওদের রিএনফোর্সমেন্ট দরকার ছিল না। তো এখন কোন ফরমেশনে খেলাবে বা কি স্ট্র্যাটেজিতে খেলাবে এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনি যদি পর্তুগাল মনে হয় 3টা প্রীতি ম্যাচ খেলে, 3টা আন্তর্জাতিক ম্যাচ আছে তাদের সামনে, আমি যতদূর শিওর না, 3টা বা 2টো, এবং শেষ ম্যাচটার পরেই খুবই দ্রুতই ওদের ম্যানিউর সাথে প্রথম ম্যাচ ওয়েস্ট ব্রমের সাথে। তো আমার কাছে মনে হয় এই একটা সম্ভাবনা থাকে যে ওয়েস্ট ব্রমের সাথে ফার্স্ট হাফে হয়তো ফার্নান্ডেজকে বেঞ্চ করা হবে বা তাকে তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া হবে বা কিছু একটা, কারণ পর্তুগাল টিমে তার অবশ্যই এখন মানে ইম্পর্টেন্স অনেক বেশি। এই জাতীয় জিনিসগুলো কনসিডার করি আমি মাঝে মধ্যে। তো এই সিচুয়েশনে ঠিক এই গেম উইকে বা লং টার্মের জন্য ফার্নান্ডেজ কত ভালো হবে এটা আমি নট শিওর। আমার মতে অবশ্যই ডে ব্রয়নার প্রাইস 11.5 একটু বেশি, এটা এখন মনে একটু কমেছে 11.4 বা সামথিং, 11.5 আছে, 11.5 আছে। আচ্ছা, তো তাহলে তার মানে কেউ একজন বাদ দিচ্ছেন না কেউ। ডে ব্রয়না যেহেতু এখনো পেনাল্টিতে আছে এবং হেসুস যেহেতু ফিট এবং প্রথম ম্যাচেই সে একটা অত্যন্ত সুন্দর গোল দিয়েছে, তার মানে হচ্ছে আশা করা যাচ্ছে 2 থেকে 3 গেম উইক পরে ম্যান সিটি, লাপোর্টেও তার কোভিড রিলেটেড সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে, সো ডিফেন্সিভলিও দে আর মোর সলিড। তো আগে যেটা হতো যে ওরা ডাবল পিভট খেলাতো, মানে ভাইরা হয়তো জানেন, আমি তারপর একটু দর্শকদের জন্য বলি যে 2টা ডিএম খেলানো মানে হচ্ছে, মানে আপনি 2টা ডিএম আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলানোটা গার্দিওলা পছন্দ করে। কিন্তু মানে যখন আপনার টিমে ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট থাকে, লাপোর্টে থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে সিলভা বা দুজনই খেলতে পারে, ডে ব্রয়না। এবার 4-3-3 তে খেলে, আর লাপোর্টে না থাকলে 4-2-1-3 তে খেলে। হ্যাঁ, এই সমস্যাটা হয়। তো লাপোর্টে ফিট মানে আমি আশা করছি যে যেহেতু সিলভা নাই, মানে ডেভিড সিলভা নাই, তো ওই জায়গায় ফোডেন নেক্সট গেম উইক থেকে স্টার্ট করার একটা সম্ভাবনা আছে আমার মতে, বা এটা গাট ফিলিংও বলতে পারেন বা কিছু। সো এই ট্যাকটিক্সে গেলেই কিন্তু ওই যে আমরা 8-0 বা 6-0 এই রেজাল্ট গুলো আস্তে আস্তে আসা শুরু করে। তো একটাও ম্যান সিটি অ্যাসেট না নিয়ে আগানোটা একটু রিস্কি হয়ে যেতে পারে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার ওভারঅল ফার্নান্ডেজ আর ডে ব্রয়নার ব্যাপারে ভাবনা। আচ্ছা, তাহলে শেখ তাসিম ভাই যেটা জানতে চেয়েছিলেন, আমার মনে হয় এই আলোচনাটা আপনি পেয়ে গেছেন যে সনকে আপগ্রেড করলে সবাই কেডিবির দিকে বলছে। আমার পার্সোনাল মতামত আপাতত ব্রুনো ফার্নান্দেজ, কারণ আমার মনে হয় যে সিটির খুব বেশি গোল স্কোরিং যে ফর্মটা এটা এখনো ব্যাক করে না। আর ব্রুনোর যেটা হয় কি যে ও কিন্তু জাস্ট স্ট্রাইকারের পিছনে খেলে, নাম্বার 10 রোলটায়। আর ম্যান সিটি যখন 4-3-3 তে খেলবে, ডুব্রানে কিন্তু অলমোস্ট সেন্ট্রাল মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড ওই রোলটাই খেলবে। তো আমার মনে হয় যে গোল ইনভলভমেন্টটা বা গোল থ্রেটটা ব্রুনোর বেশি, অ্যাসিস্ট থ্রেট ডুব্রানের বেশি। তো গোল থেকে যেহেতু বেশি পয়েন্ট আসে আর ব্রুনোর দাম যেহেতু ডুব্রানের চেয়ে কম, প্রাইস অনুযায়ী আমার মনে হয় ব্রুনোর দাম কম হওয়াতে আমি ব্রুনোকে বেশি প্রাধান্য দিচ্ছি। তো আপনি সনকে আপগ্রেড করলে কেডিবি বা ব্রুনো নিতে পারেন, আর রবার্টসনকে ডাউনগ্রেড করলে ওই তো চিলওয়েল না থাকে চিলওয়েল, দেন অন্য এখন যেই প্লেয়ার গুলো ভালো করছে। আচ্ছা, ইমরান ভাইয়ের মতে কি মনে হয় যে ডুব্রান আর ব্রুনোর মধ্যে আপনার কাকে পিক করবেন? আমি করলে কেডিবি করতাম, মানে এখনো কেডিবি আমার টিমে আছে, মানে আমি আর দেইনি। লিভারপুলের ম্যাচটায় অনেকগুলো পয়েন্ট পেতে গিয়েও পাইনি, তখন খারাপ লাগছে। আর হলো মানে ডি ব্রুনেরটা, মানে যদি দুইজনকে কোনোভাবে টিম নেওয়া যায়, সেটা ফার্নান্ডেজ হোক কেডিবি হোক, দুইজনকে যদি কোনোভাবে কেউ এফোর্ড করতে পারে তাহলে দুইজনকে রাখতে বলবো। আর যদি একজন হয় তাহলে কেডিবি। আচ্ছা, আমার কিন্তু পার্সোনালি দুইজনকে নেওয়ার একমাত্র উপায় বলতে গেলে কেইনকে বাদ দিতে হবে। কেইনকে বাদ দিয়ে হয়তো একটা চিপ ফরওয়ার্ড, যেটা ওয়াটকিন্স হতে পারে, কলম উইলসন হতে পারে, এইরকম একটা ফরওয়ার্ড যদি নেই তাহলে ওয়াটকিন্সেরটা আমি বলবো, কারণ ওয়াটকিন্স মানে ওদের সামনে পিকচারটা বেশ ভালো, সো এই ক্ষেত্রে ভালো স্কোরিং চান্স আছে। এবং যেরকম খেলতেছে, মানে বার্কলি, গ্রিলিশ, ওয়াটকিন্স, তিনজনের একসাথে কম্বিনেশনটা বেশ ভালো ছিল, তো এই ক্ষেত্রে একটা চান্স নেওয়া যেতে পারে। আচ্ছা, এমন কোন ওয়েবসাইট আছে কিনা যেখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোন একটা টিমের বিপক্ষে প্রিভিয়াস রেকর্ড বা স্ট্যাটস দেখা যায়? এটার জন্য আমার মনে হয় 365 যে অ্যাপটা আছে, মোবাইল অ্যাপ, ওই অ্যাপে আপনি ধরেন স্পার্সের নেক্সট ম্যাচ সিটি, স্পার্স আর সিটির প্রিভিয়াস 5টা ম্যাচের স্ট্যাটস রেজাল্ট সব দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি প্লেয়ারের ডিটেলসও পেয়ে যাবেন। তো 365 স্কোরস এই অ্যাপটা একটু নামায় দেখতে পারেন। আচ্ছা, জেসুসের মতে কি, জেসুসকে নিয়ে কি কারো কোনো মতামত আছে যে কেইনকে ইমিডিয়েটলি ডাউন, যদি আমরা ডুব্রানাকে না নিতে পারি মিডে, তাহলে কি জেসুসকে নিয়ে ভাবা যায়? ডিপেন্ডস অন আগুয়েরো। আচ্ছা, হ্যাঁ, যদি অর্ক ভাইয়ের কথা ঠিক, হ্যাঁ ঠিক আছে।
মানে আগুয়েরো যদি জানা যায় না আগুয়েরো অত খেলবে না, কিন্তু আপনি যদি 9-9.5 মিলিয়ন বা আগুয়েরো 10-10.5 মিলিয়ন একটা প্লেয়ার নেন, ও যদি রোটেশন রিস্ক হয়, আরে ভাই ফোডেনকে 6.5 নিয়ে রোটেশন রিস্কে একটা থাকি, ঠিক আছে মেনে নেওয়া যায় লাইফে জীবনে, 9.5 মিলিয়ন দিয়ে রেখে যদি ওদের নিয়ে চিন্তা করতে হয় সকালে ঘুম থেকে উঠে যে টেম শিট, দেন ইটস টু মাচ। আর না হলে যদি আগুয়েরো ইনজুরি থাকে তাহলে স্ট্রেট ইন, আমার মনে হয় আমি তাহলে ভার্ডিকে বাদ দিয়ে জেসুসকেও নিয়ে নিতে পারি। কেনকে আমি চেঞ্জ করবো, ওটা 100-100, ওটা কোনো ভুল না। So কাকে নিব সেটা ডিপেন্ডস অন আগুয়েরো ইনজুরি। সো Jesus becomes very much worth if Aguero is injured, আর যদি মানে লাইক দ্যাট ইফ Aguero is available, তারপর এবং ইভেন্চুয়ালি আমরা হয়তো ওই আলাপে আসবো যে ওই যে লেফট ব্যাকটা মেন্ডি ইজ ব্যাক ইন ট্রেনিং, সেখানে কি তাহলে ওই যে ওই লেফট ব্যাকটার ওর কি ক্যান্সেলর কি আবার মিনিটে ইয়া হবে কিনা, যদি পিপল লাইক মানে ম্যান সিটি, কারণ পেপ রুলেট, পেপ চেঞ্জেস, সো Sterling KDB becomes more safe choice in that sense আর কি। সো আচ্ছা, একদম কোশ্চেন করেছে রবার্টসন কি করবো। পার্সোনালি আমার যেহেতু রবার্টসন আছে, আমিও এটা নিয়ে একটু আপনাদের থেকে মতামত চাই যে রবার্টসনকে আসলে কি চেঞ্জ করা উচিত, কারণ চেলসির চিলওয়েল আছে, রিস জেমস আছে, বাজেট ডিফেন্ডার মোটামুটি আছে। তো এই ক্ষেত্রে রবার্টসনকে চেঞ্জ করলে, যেহেতু সে একটা প্রিমিয়াম টিমের প্রিমিয়াম প্লেয়ার, আমরা এমন কাউকেই নিতে চাইবো যে রবার্টসনের মতো প্রিমিয়াম। তো এমন বলতে গেলে সিটির ডিফেন্ডার, যেহেতু সিটির ফিক্সচার অনেক ভালো, ওয়াকার সেফেস্ট চয়েস। তো 6 মিলিয়নে কি ওয়াকার ওয়ার্থ ইট, বা রবার্টসনকে কি আদৌ চেঞ্জ করে সিটি ডিফেন্সে যাওয়া উচিত? ইমরান ভাই কি মনে হয়? আমি জয় ভাইকে জিজ্ঞেস করব। জয় ভাই গতবার ডাবল লিভারপুল আপ ছিল, ডিফেন্ডার ছিল, সে এবার কি প্ল্যান? আজকে আমি একটা নিউজ দেখলাম যে জো গোমেজও নাকি ইনজুর্ড, সাউথগেট প্রবাবলি হলো খেলাবে না ওকে। আচ্ছা, জয় ভাইকে যেহেতু জিজ্ঞেস করছেন, একটা কথা বলি। জয় ভাই সিজনের শুরু থেকে আমি ওনাকে অনেকবার নক করেছি এই ব্যাপারে যে আমি কিন্তু আর্নল্ড রবার্টসন একজনকেও নিয়ে শুরু করতে চাই। সে আমাকে না, সবাইকে সে বলছে যে রবার্টসন আর্নল্ড সে ডাবল আপ করবে, দেন সে ওয়াইল্ড কার্ড টিমে একজনকেও রাখে নাই। এটা কেমন বেইমানি বলে ভাই? না, এখন ভার্জিল ভ্যান ডাইক ইনজুর্ড হয়ে গেলে তো এটা মানে কোনোভাবেই প্রশ্ন আসছে না রাখা। রবার্টসনের ব্যাপারে আমি এটা বলবো যে আসলে অন্য কেউই রিলায়েবল না। মেন্ডি যদি ফিট হয়ে যায়, আপনি যেটা বললেন যে লেফট ব্যাক ফিট হয়ে গেলে কিন্তু ওই কোপ ওয়াকারের উপরও পড়তে পারে, কারণ তখন দেখা যাবে যে রোটেট করে ক্যান্সেল রাইট ব্যাক। এইটা একটা। আচ্ছা, 3টা প্রসঙ্গে আমি কথা বলছি, আগের আলোচনা থেকেও কিছু জিনিস আছে। প্রথমত একটা ভাই ওয়েবসাইটের কথা জিজ্ঞাসা করেছে। আমি আসলে এই সিজনে আমার অবজারভেশন হচ্ছে যে ফিক্সচার আমি আসলে আর দেখি না এখন, বলতে গেলে এখন শুধুমাত্র ফর্মের উপর ফোকাস করি, কারণ ফিক্সচার আসলে কিছুই বলে না আমাদের, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। চেলসি ম্যান ইউর ম্যাচটা যে নীল হবে এটা মনে হয় না কেউই আশা করতে পেরেছিল। সো ফর্মের উপর আমাদের বেশি ফোকাস করা উচিত। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে লিভারপুলের ডিফেন্ডার নিয়ে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা না, দ্বিতীয় কথাটা যেটা হচ্ছে যে আপনি ভাই বললেন যে আপনার ফার্নান্ডেস আর কেডিবি কে আনতে হলে আপনার স্কেইনকে বাদ দিতে হবে। কেউ একটা জিনিস যেটা কনসিডার করে সেটা হচ্ছে যে সালাকে কিন্তু বাদ দেওয়া যায়, এটা হচ্ছে একটা পসিবিলিটি। এখন কেউ বাদ দেয় না, বা আমিও বাদ দিই না। এখানে আমি গত সিজনের একটা এক্সাম্পল দিতে পারি যে গত সিজনের শেষে সালার অনেক ডিপেন্ডেন্সি ছিল, এবং সালা আমার পুরো সিজন জুড়েই আপনারা দেখেছেন যে ট্রিপল ক্যাপ্টেন থেকে শুরু করে আমার ভালো করার পিছনে একটা বড় হাত ছিল সালার। কিন্তু শেষ দিকে আমি যখন ফার্নান্ডেজের ওই যে 15-14 একটা ফেজ ছিল, মনে আছে কিনা আপনাদের জানি না, আমরা ওই লকডাউনের সাথে সাথে ওই প্রথম 15টার পরই আমি আসলে সালাকে বাদ দিয়ে ফার্নান্ডেজকে দলে নিয়েছিলাম, তার পরের 15 আর পরের 14টা পাওয়ার জন্য। তো ওই শেষের দিকে আমার একটু ভাগ্য ভালো ছিল যে সালার ফর্মও খারাপ গিয়েছিল, একটা ম্যাচে যদিও সে জোড়া গোল দিয়েছিল, যেটাতে আবার অনেক আগে গিয়েছিল। তো যাই হোক, ওভারঅল আসলে এই সময়গুলো আইডেন্টিফাই করাটাও একটু ইম্পর্টেন্ট, যে সেট অ্যান্ড ফরগেট প্রিমিয়াম অ্যাসেট জিনিসটা মাথায় না রেখে। সালার আপাতত আমি জানি 18 গেম উইক পর্যন্ত অনেক ভালো ফর্ম আছে, কিন্তু তারপরও 2-3 গেম উইকের জন্য হয়তো হ্যাঁ গোয়িং ফর সালার টু কেডিবি 2-3 গেম উইকের জন্য এই জিনিসগুলো করা যায়, যদি আপনার টিমে খুব একটা ইনজুরি প্রকোপ না থাকে, যে আপনার জাস্ট ট্রান্সফার গুলো আছে টু অ্যাকচুয়ালি ট্রান্সফার আউট প্লেয়ার্স এন্ড ট্রান্সফার দেম ব্যাক ইন। তখন আসলে 1-2 গেম উইকের জন্য আপনি এই মেথড গুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু করেছিলাম, আমি কেডিবি কেও লকডাউনের আগে একবার বাদ দিয়েছিলাম, এটা অনেকেই খেয়াল করেন না, এটা একটা পসিবিলিটি। তৃতীয় প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে রবার্টসনেরটা। আসলে সত্যি বলতে ডিনিও মানে ইসের ডিফেন্সও ভালো লাগছে না আমার কাছে, ডোহার্টিও অ্যাটাক করছে না তেমন একটা, যদিও সে লাস্ট ম্যাচে একটা অ্যাসিস্ট পেয়েছে, আর অবশ্যই স্পার্সে তো ফিক্সচারই এখন খারাপ হয়ে গিয়েছে। তো আই উড সে যে একটা ট্রান্সফার খরচ করে রবার্টসনকে বাদ দিয়ে আপনি যাকে নিবেন সেও গ্যারান্টিড পারফরমার না, যদি না আপনার টিমের চেলসি চিলওয়েল না থাকলে আমি বলবো যে রবার্টসন টু চিলওয়েল ইজ দি অনলি লজিক্যাল মুভ। কিন্তু আমি দেখেছি যে অনেকের টিমে চিলওয়েলও আছে, রবার্টসন আছে,
এখন ভাইয়া যদি আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করেন যে কাকে আপনি চেঞ্জ করে নিবেন, আমি এখানে ওয়াকারের নামও বলতে পারবো না, আমি ডিনিয়াকেও বলতে পারবো না, আমি আসলে কাউকেই বলতে পারবো না। তো ইন দিস কেস বেটার হচ্ছে একটু স্টিক করা, কারণ অ্যাজ ইট হ্যাপেন্স যে লিভারপুলের অ্যাকচুয়ালি অনেক ভালো, ফিক্সচার অনেক ভালো, যদি আমি বারবার বলি যে ফিক্সচার একটু বেশি ফোকাস না করতে, ফর্মে ফোকাস করতে। তো জয় ভাইয়ের কথা দিয়ে হ্যাঁ বলেন শেষ করুন। হ্যাঁ, এটাই আপাতত স্টিক করা। আর জো গোমেজ ইনজুর্ড হয়ে যাওয়াটা আসলে মাইট বি আ ব্লেসিং, কারণ জো গোমেজ আসলে আমার একেবারেই অপছন্দের একটা ডিফেন্ডার। তো যদি বাকিরা ফিট হয়, ফাবিনিও বা মাটি ওরা যদি ফিট হয় এবং ওরা যদি সেন্টার ব্যাক কভার করতে পারে, তাহলে এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজও হয়ে যেতে পারে। ইভেন এই যে নিউ ডিফেন্ডারটা ফিলিপসও কিন্তু জো গোমেজের চেয়ে ভালো খেলছে। এই মিস্টেক গত 2 ম্যাচের পেনাল্টিটাও জো গোমেজ কনসিড করছে, এর আগের ম্যাচে যে হেডার দিয়ে অপোনেন্টের পায়ে বল দিয়ে দিয়েছে ওইটাও জো গোমেজ করছে। তো মিস্টেক গুলো আসলে এই যে আমাদের ক্লিন শিট গুলো যাচ্ছে এগুলো জো গোমেজের কারণেই যাচ্ছে। জো গোমেজ যদি ইনজুরি হয়, আমি কিন্তু ভার্ডিকে এই উইকেও আনতে পারি তাহলে। ভার্ডি তো মানে খেয়ে ফেলবে, মানে নেকো উইলিয়ামস আর কে ফিলিপস খালি, তাই না? মানে এরা কয় গোল খাবে? হ্যাঁ, আপনি যদি মানে রবার্টসনকে রাখেন, রবার্টসনকে ট্রিট করতে হবে যে হি ইজ আ 7 মিলিয়ন মিডফিল্ডার, হি ইজ নট আ ডিফেন্ডার, কারণ ও আপনাকে কোনোদিন ক্লিন শিট পয়েন্ট দিবে না, কোনোদিন না, মানে সামনে দিবে না, কারণ ওর তো ডিফেন্সই নাই। মানে কে খেলবে ডিফেন্সে? মানে কি জানি ছেলে পেলে আছে, মানে ইয়াং ছেলে পেলে। সো ওকে মিডফিল্ডার হিসেবে ট্রিট করেন, মিডফিল্ডার হিসেবে হি ইজ এ গুড মিডফিল্ডার। উইঙ্গার, লেফট উইঙ্গার হিসেবে যদি আপনি ট্রিট করতে পারেন, লেস্টার সিটি হোম, ব্রাইটন অ্যাওয়ে, তারপরে উলভস ওকে, ফুলহ্যাম অ্যাওয়ে, হ্যাঁ হি উইল গেট ইউ পয়েন্টস, কিন্তু আপনি 4 পয়েন্ট আশা করেন না আর কি। আচ্ছা ভাই, আমি লিভারপুলের সাপোর্টার হিসেবে খুব প্রাউডলি আপনাকে বলতেছি নেক্সট ম্যাচে লিভারপুল ক্লিন শিট রাখবে। আচ্ছা ঠিক আছে ভাই, জাহাকে নিয়ে কোনো মতামত আছে? কারণ জাহা যতই আমাদের অপছন্দের হোক, সে কিন্তু পারফর্ম করে যাচ্ছে এবং নেক্সট 3টা ম্যাচও যদি অ্যাটলিস্ট কনসিডার করি, 3টা বা ওয়েস্ট হ্যাম ম্যাচটা সহ, স্পার্সটা মাঝে বাদ দিলাম, 4টা ম্যাচে বার্নলি, নিউক্যাসল, ওয়েস্ট ব্রম, ফিক্সচার গুলো কিন্তু খারাপ না। সামহাউ যদি জাহা কনসিস্টেন্টলি পয়েন্ট রিটার্ন করে, কি করা যেতে পারে? ওকে কি নেওয়া আদৌ কনসিডার করা যায়? যেমন এই কমেন্টে আসছে যে জাহা প্লাস জিয়েক অর হামেস প্লাস জিয়েক। আমার আসলে জাহার খেলা ফ্যান্টাসি পার্সপেক্টিভ থেকে পছন্দ না, কারণ গোল কোথায়, মানে কোনো লজিক্যাল রিজন নাই ওর পয়েন্ট আনার। ওদের টিমও এমন না যে অনেক পেস দিয়ে অ্যাটাক করে পেনাল্টি আনছে, বা জাহা যেরকম চেলসির এগেইনস্ট একটা ডিস্টেন্স থেকে শর্ট করে গোল দিয়ে দিল, ওটাও যে অনেক বেশি শর্ট নেয়, ওর কিন্তু শর্ট অ্যাকচুয়ালি অনেক ভালো বক্সের বাইরে থেকে, কিন্তু যে খুব বেশি শর্ট নেয় তাও না। তো মানে নাম্বার ডাজন্ট সাপোর্ট হিজ পারফরমেন্স। কিন্তু ও, আর সবচেয়ে বড় কথা আমার সবসময় এটা মনে হয় যে হচ্ছে যে আপনারা তো যারা অনেকে ক্রিকেট ফ্যান্টাসি খেলেন না, রোহিত শর্মার মতো, যে আপনি নিলে পারফর্ম করবে না, কিন্তু যেদিন নিবেন না সেদিন আপনাকে পস্তাবেন না নেওয়ার জন্য। তো ও হচ্ছে এরকম একটা আনপ্রেডিক্টেবল আজীব কিসিমের খেলোয়াড়। আমি কখনোই জাহাকে এই প্রাইস রেঞ্জে তো বটেই ডেফিনেটলি প্রেফার করবো না গ্রিলিশ বা আর কারো উপরে, কারণ ওরা মোর কনসিস্টেন্ট, মোর রিলায়েবল। তো এটাই আসলে জাহাকে বিশ্বাস করা যায় না, এটাই হচ্ছে সমস্যা, আর কোনো সমস্যা নেই। খেলোয়াড় তো 3টা ডিফেন্সিভ টিম প্লাস আমার কাছে মনে হয় যে লিডস এর সাথে 4 গোল, এটা একটা কোনো ইয়ে না, এটা একটা আউটলায়ার। যে লিডস যে মানে স্কুল বয় টাইপ মানে ডিফেন্ডিং কাউন্টারে খেলতেছে, ওরা ইজি ঢুকে যাচ্ছে। আমি দেখলাম ইজিলি বল পেল, আরেকটা তো ফ্রি কিক বারে লেগে ঢুকলো, আরেকটা ওই যে ওই গোলকিপারটার এরার, নিয়ার পোস্ট দিয়ে একজনের পায়ে লেগে ঢুকে গেল। সো 4 গোল দেওয়াটা কিন্তু ওরা আহামরি এত অ্যাটাকিংও করেনি যে 4 গোল। ইভেন লিডস ম্যান সিটিতে 1-1 হয়েছে, ওটা ওয়াজ 10 টাইমস মোর অ্যাটাকিং গেম দেন ক্রিস্টাল প্যালেস লিডস। সো বার্নলি, নিউক্যাসল, ওয়েস্ট ব্রম, আসলে নিউক্যাসল ওয়েস্ট ব্রমের ডিফেন্স আসলে নিউক্যাসলের ডিফেন্স কিন্তু লাস্ট সিজন পর্যন্ত খুবই ভালো ছিল। সাডেনলি এই সিজনে ওদের মানে একটাও ক্লিন শিট আসে নাই। রিজনটা বুঝলাম না, ওদের সেন্টার ব্যাক গুলো ফিট আছে, লেফট ব্যাক, রাইট ব্যাক সবই ঠিক আছে, সাডেনলি ওদের মানে ডিফেন্সিভলি এত খারাপ করার কারণ বুঝতেছি না। কারণ নিউক্যাসলের ডিফেন্ডার বরাবর 2 সিজন ধরে আমার খুব পছন্দের, কারণ 4.5 ওদের ভালো কিছু ডিফেন্ডার ওদের টিমের যেটা স্পেশালিটি ছিল আগে। হ্যালো হ্যালো হ্যালো, ইন্টারনেট কানেকশন আমারটা মনে হচ্ছে ঠিক আছে, অন্য কারোটা প্রবলেম কিনা বুঝতেছি না। যে একটু আটকে গেল আপনারটা, সবার যেহেতু চলে গেছে, আমার মনে হয় আমারটাতেই প্রবলেম। আচ্ছা, আমি কি কানেকশনে আসছি? হ্যালো
হ্যাঁ, কানেকশন হয়তো আমারটা গিয়েছিল। আমি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম যে নিউক্যাসলের আরেক যেটা হতো যে ওদের সেন্টার ব্যাক গুলা থেকে কিন্তু প্রচুর গোল আসতো। ওদের সেন্টার ব্যাক গুলা মিলে ঝিলে 10টার মতো গোল দিয়ে দিত সিজনে। তো এই লেসেলস দিয়ে আমি গোল পাইছি। ওদের যে এখন 5 মিলিয়ন দাম হয়তো, বা হার্নান্দেজ নাকি যেন নাম, তো ওই ডিফেন্ডার দিয়ে আমি ভালো পয়েন্ট পাইছি। তো এই সিজনে আমি একটু কনসিডার করতেছি যে ওদের 4.3 তে একটা ডিফেন্ডার আছে, জামাল লেউইস, নিউ লেফট ব্যাক। আমি আমার বেঞ্চ অপশন হিসেবে ওকে নেওয়ার চিন্তা করছি, যে যেহেতু আমার রিস জেমস আছে, সামহাউ যদি ও বেঞ্চ হয়ে যায় তো তখন যাতে ব্যাকআপ দিতে পারে। তো নিউক্যাসল ডিফেন্ডার নিয়ে কিছু বলার আছে কি, যে আদৌ কি নেওয়া উচিত হবে কিনা? আমি পার্সোনালি নিউক্যাসলের ডিফেন্ডারদের আমিও খুবই আশান্বিত ছিলাম আপনার মতো যে তাদের ডিফেন্সিভ পারফরমেন্স ভালো হবে, সেটা হয়নি। ব্রাইটনেরও ডিফেন্সিভ পারফরমেন্স নিয়ে আমি আশান্বিত ছিলাম, ওদেরটা গত 2 ম্যাচে একটু ভালো লাগছে, হয়তো সামনে আরো ভালো হবে। আমার মতে নিউক্যাসল আবার হোম ডিফেন্স ওদের আগের মতো হয়ে যাবে সিজনের সেকেন্ড হাফে গিয়ে হয়তো। তো একেবারেই খুব বেশি রেড সাইন্স না, কিন্তু ফ্যান্টাসি ম্যানেজারদের জন্য তো আসলে টিমের পারফরমেন্স ম্যাটার করে না। তো আপাতত না নেওয়াটাই আমার মতে সুবিধাজনক। কিন্তু আমি আপনাকে 4.3 তে আসলে বেটার কোনো অল্টারনেটিভও খুঁজে দিতে পারবো। আমি কিন্তু মিচেলকে রিপ্লেস করতেছি, যে আমার বেঞ্চে থাকবে। সামহাউ যদি রিস জেমস না খেলে অ্যাট লিস্ট যাতে আমি কিছু পয়েন্ট পাই। আমার মতে কিলম্যান আসলে শুড স্টার্ট, কারণ কিলম্যান অ্যাকচুয়ালি হ্যাজ বিন উলভস এর বেস্ট ডিফেন্ডার গত 2-3 ম্যাচেও। তো এটার জন্য আসলে আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই যদি ওই যে ওদের লেফট ব্যাক ফিট হয়ে গেলে সাইজ আবার আসতে পারে বা রোটেশনের ব্যাপার আসে, কিন্তু কিলম্যান আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো অপশন। আচ্ছা, উলভস যে কারোর সাথে ক্লিন শিট রাখতে পারে সেই সম্ভাবনা আছে। উলভসের ডিফেন্স অ্যাকচুয়ালি একটা ডিফেন্সিভ ইউনিট। আমি মানে কিলম্যানকে জাস্ট দামের জন্য না, অ্যাকচুয়ালি ক্লিন শিটের জন্য রেখেছিলাম। এটা একটা অল্টারনেটিভ হতে পারে, কিন্তু আমি আসলে লুইসের ব্যাপারে আমার আইডিয়া নেই। যদি সে রেগুলার স্টার্টার হয় তাহলে কেন না। আচ্ছা, আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে শাটআউট পেজ থেকে রাহুল রায় ভাই, শাটআউটের ওয়ান অফ দ্য কোর মেম্বার্স। ওয়েলকাম আমাদের গ্রুপে। কি অবস্থা রাহুল ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে একটু বাইরেই ছিলাম, অফিস থেকে আসতেই দেরি হয়ে গেছে, এই কারণে আসলে আপনাদের সাথে জয়েন করতে পারিনি, বাট যখন দেখলাম এই জন্য জয়েন হলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভালো আছে, আপনারাও আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, সবার সাথে নতুন ভাবে পরিচয় হচ্ছে, এন্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়াচিং দ্য শো অফ অল অফ ইউ, যে আসলে সবাই এভাবে আলোচনা করতেছে। সো ইটস এ গুড ইনিশিয়েটিভ আই গেস। আচ্ছা, আমাদের যেহেতু সবার টিম নিয়ে নিজেদের মাঝে আলোচনা হয়েছে, আপনার টিমের ব্যাপারে কিছু বলেন। আপনার টিমে কোন কোন প্লেয়ার্স আছে, যেহেতু আমরা শো করতে পারছি না ডিরেক্টলি? ওকে, লাইক আমার যদি টিমের কথা বলে, আমি এই মুহূর্তে হচ্ছে ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভেট করছি, যেহেতু যদি বলতে পারি যে লাইক দিস ইজ দ্য লাস্ট ইন্টারন্যাশনাল ব্রেক বিফোর মার্চ, ইফ আই এম নট রং। তো আমার মনে হচ্ছে যে এটা খুবই ভালো একটা টাইম যে আমি এই মুহূর্তে হচ্ছে আমি লাইক ওয়াইল্ড কার্ডটা অ্যাক্টিভেট করলাম। আর আমার টিমে বেসিক্যালি এখন হচ্ছে আমি মানে চিন্তা করতেছি যে হ্যাঁ, আমি আমার টিম ভ্যালুটা একটু বাড়াই। এই কারণে যেসব প্লেয়ার নাকি এখন হচ্ছে একটু প্রাইস বাড়তির দিকে যেতে পারে, তাদেরকে আমি এখন নেওয়ার চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আমি বলবো যে না, আমি আসলে জাস্ট টিম ভ্যালু বাড়ানোর জন্য আমি এখন টিম সাজিয়ে রাখছি। তো এই মুহূর্তে আসলে কোনো প্ল্যানিং নেই। বাট আমি যদি বলি আমার হ্যাঁ রাইট, আমার টিমে যেটা এখন, আগে যেটা ছিল যে অনেক টাইম পর্যন্ত ভার্দি ছিল, বাট লাইক আমি যখন বাদ দিলাম তারপর থেকে সে অনেকগুলো গোল দিল। তো আমি আসলে তার খেলা দেখে মোটেও আমি স্যাটিসফাইড ছিলাম না। ইয়েস, সে হয়তো পেনাল্টি পাচ্ছিল, পেনাল্টিতে গোল দিচ্ছিল, বাট মানে ওপেন প্লেতে আসলে মানে খুব একটা মানে ভালো করতে পারতেছিল না ওই মুহূর্তটাতে। আবার তার সাথে হচ্ছে কেইন হচ্ছে ওই সময় দুর্দান্ত একটা ফর্মে ছিল, আমি ডিরেক্ট মানে সোয়াপ করে ফেলছিলাম। এন্ড দেন হচ্ছে সালা আমার টিমে ছিল না, জাস্ট 2টা উইক আগে আমি সালাকে নিয়েছিলাম। আর বেসিক্যালি আমি আপনাদের অনেকক্ষণ ধরে কথা শুনতেছিলাম যে হ্যাঁ, জাহাকে কারোরই পছন্দ না পার্সোনালি, মানে ফ্যান্টাসি পয়েন্ট অফ ভিউতে। বাট আমার টিমে মোটামুটি 3-4 গেম উইক 5 গেম উইক ধরে সে আছে। বেসিক্যালি হচ্ছে ওর ফিক্সারটা দেখে আমি হচ্ছে মানে জাহাকে নিয়েছিলাম। বাট একটা কথা বলতে চাই, রাহুলের জাহা হলো ফেভারিট প্লেয়ার না, খুব পছন্দের। আর্সেনাল যখন জাহাকে না নিয়ে পেপেকে নিছে, ব্যাপারটা আমার খুব খারাপ লাগছিল, যে জাহা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ভালো ড্রিবলিং করে। বাট এফপিএল পার্সপেক্টিভে কি ক্রিস্টাল প্যালেসের খেলার স্টাইলটা, মানে ওদের একটা মিম দেখছিলাম যে ক্রিস্টাল প্যালেসের প্লেইং স্টাইল, সিট ব্যাক দেন কাউন্টার থ্রু জাহা, এগেইন সিট ব্যাক, মানে ওরা জাস্ট ডিফেন্ড করে আর জাহারে দিয়ে একটা কাউন্টার করে। এই
চাইলে আসলে কবে ওরা গোল পাবে এটা বলা যায় না। ডিফেন্সিভলি ঠিক আছে ক্রিস্টাল প্যালেস, বাট ওই সাডেনলি ওরা এখন লিডসকে কিভাবে 4টা গোল দিল আমি বুঝলাম না। তো এই হচ্ছে অবস্থা, জাহা একটু প্যাচি, যখন খেলে তখন খেলে, কিন্তু ওই একটা পিরিয়ড যায় ওর একটু লিন পিরিয়ডও যায়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জাহা খুবই ইনকনসিস্টেন্ট একটা প্লেয়ার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট ওর ফিক্সচারটা আসলে এতটাই লুক্রেটিভ ছিল, মানে আমি আর কি নিজে কি করতে পারিনি, মানে রেজিস্ট করতে পারিনি যে লেটস সি, যেহেতু এতটা ভালো খেলতেছে লেটস সি, মানে ওকে নেওয়া যেতেই পারে। আর আমার টিমে লাইক পোরেন্টসও ছিল, সবাই এরকম কিছু, আমি যদি বলি খুচরা কিছু প্লেয়ার ছিল যাদেরকে আসলে বাদ দিতেও সমস্যা হচ্ছিল, আবার যার কারণে জাহাকে আমি ইনক্লুড করা। আবার কিছু গেম উইকের জন্য ব্রুনো ফার্নান্দেজ ছিল, বাদ দিলাম, 2টা গোল 1 অ্যাসিস্ট করে বসে আছে। তো এরকম অবস্থা এই মুহূর্তে। আর হচ্ছে রিসেন্টলি হচ্ছে জিএচ কেও নিছি। তো বেসিক্যালি আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেটা নাকি আপনারাও কথা বলতেছেন যে ম্যানচেস্টার সিটির আসলে প্লেয়ারকে নেওয়া, আমি আসলে খুবই কনফিউজড, কারণ তাদের মানে তারা খেলতেছে হয়তো, বাট ওরকম ভাবে পয়েন্ট পাচ্ছে না কোনো, মানে এবং মানে অ্যাটাকিংলিও খুব একটা ভালো খেলতেছে না। আই থিঙ্ক মানে আগুয়েরোর ইনজুরিটা তাদেরকে খুব ভালোভাবে ভোগাচ্ছে, মানে ফ্র্যাঙ্কলি যদি বলি। তো এই কারণে, এবং যেটা নাকি একটু আগে কথা উঠলো যে হেসুস ক্যান বি আ ভেরি গুড অপশন। তো ইয়েস, এখন পর্যন্ত আসলে আমি যেটা বললাম, এখন পর্যন্ত আমি মানে ওয়াইল্ড কার্ডের টিম নিয়ে আমি এখন পর্যন্ত চিন্তাই করতেছি না, শুধুমাত্র টিম ভ্যালু বাড়ানোর চিন্তা ভাবনা এখন এই মুহূর্তে। লেটস সি, আপাতত এতটুকুই আছে। আচ্ছা, একজন বলছে যে মিচেল টু বালবুয়েনা, কারো কিছু বলার? আমার মনে হয় বালবুয়েনা আসলে সেন্টার ব্যাক, তো সেন্টার ব্যাক না নিয়ে আপনি ওই সোফালকে নিতে পারেন সেম টিমেরই, বা ম্যাট টার্গেটকে নিতে পারেন অ্যাস্টন ভিলার। রিসেন্টলি এই উইকে আমি বাদ দিছি, সে 12 পয়েন্ট দিছে। তার আগের উইকে আমি ল্যাম্পটিকে বাদ দিছি, সে গোল দিছে। আর বার্ডিকে আপনি বাদ দেওয়ার কথা বলতেছিলেন ভাই, আমি বার্ডিকে যে উইক বাদ দিছি ওই উইকে ম্যান সিটির সাথে হ্যাটট্রিক করছে, আর আমি হেমিনেজকে নিছি, হেমিনেজ ওন গোল দিছে। তাহলে আমার কষ্টটা চিন্তা করে। আচ্ছা, কার র‍্যাঙ্কের কি অবস্থা ভাই? কে কোন কোন পজিশনের দিকে আছেন একটু চেক করতে হবে। আচ্ছা, আমার মনে হয় এই সিজনটা আমার অ্যাকচুয়ালি বেস্ট। র‍্যাঙ্ক জিজ্ঞেস করেন না, সব জিজ্ঞেস করতে হয় না এসব। আমি বলি আমার র‍্যাঙ্ক 600,000 এর কাছাকাছি। রাহুল ভাই, আপনাকে স্বাগতম যুক্ত হওয়ার জন্য। আমার র‍্যাঙ্ক 600,000 এর কাছাকাছি। আর আমাকে একটু যেতে হবে এখন, তো আমি হচ্ছে আপনাদের ভিডিও দেখছি, স্ট্রিম দেখবো, আর নেক্সট সপ্তাহ আশা করি ইনশাআল্লাহ আবার আড্ডা দেব। প্রত্যেককে আশা করি আমরা সবাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা রাহুল ভাই, যেহেতু নতুন জয়েন করছেন, জিয়েক আর রদ্রিগেজ, উনি জানতে চাচ্ছে এই দুইজনের ব্যাপারে কিছু বলবেন, যে এই মুহূর্তে কি হামেস রদ্রিগেজকে বাদ দেওয়াটা উচিত? কারণ 3টা ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ, এবং রিচার্লিসন ব্যাক করছে, ডিনিয়ে প্লাস কোলম্যান ব্যাক করছে। হামেস রদ্রিগেজ বা এভারটনের যদি মানে লাইক কোনো যদি গোল হয়, আমার কাছে কতটা সিম্পল, কিছু কিছু টিম আছে যেসব টিমের নাকি আপনারা জানেন যে এই যদি কোনো গোল হয় তাহলে এই প্লেয়ারগুলোরই হচ্ছে মানে আপনার ইয়া থাকবে, কন্ট্রিবিউশন থাকবে। লাইক সাউদাম্পটনের হচ্ছে ইংস, আমি জানি সাউদাম্পটন যদি গোল দেয় ইংস এর একটা গোল অথবা অ্যাসিস্ট অবশ্যই থাকা উচিত। দেন হচ্ছে আমি যদি ক্রিস্টাল প্যালেসের কথাও যদি বলি, অফকোর্স জাহা ক্যান বি দ্য ম্যান। তো এই ক্ষেত্রে আমি এভারটনের জন্য যদি বলি, অবশ্যই ক্যালভার্ট লুইন হয়তোবা তার মানে লাইফের সেরা ফর্মে আছে, মানে যেরকম ভাবে খেলতেছে। দেন এগেইন মানে এই যে এভারটন যে খেলাটা খেলতেছে পুরোপুরি নির্ভর হচ্ছে হামেস রদ্রিগেজের উপরে। সো যেহেতু একটা রান অফ ফিক্সচারটাও ভালো আছে, এবং একটা দুই সপ্তাহের একটা গ্যাপও আছে, যেখানে নাকি সে একটা ভালো একটা রেস্টও পেতে পারে। আই ডোন্ট থিঙ্ক, আমি জানি না আসলে সে আর কি ইন্টারন্যাশনাল ডিউটির জন্য কল পেয়েছে কি পায়নি। সো আমার মতে মানে হামেস রদ্রিগেজকে যদি থাকে টিমে যদি থাকে অবশ্যই রেখে দেওয়া উচিত, তাকে কিপ করা উচিত আমার মতে। কারণ এভারটনে যদি কিছু একটা করে, আই গেস হামেস রদ্রিগেজ ক্যান বি হি উইল বি দ্য প্লেয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে কালভার্ট লেভিন যে গোলগুলা দেয় ম্যাক্সিমাম ওর কিন্তু অনেকগুলা গোল হেডার থেকে আসে, ওই কর্নার বা ফ্রি কিক থেকে, এবং সবগুলো কিন্তু হামেস রদ্রিগেজই কর্নার ফ্রি কিক এখন নেয়। তো হামেস রদ্রিগেজের ইনভলভমেন্ট থাকার চান্স খুব বেশি। আর জিয়েকের কথা যদি বলি, যে জিয়েকও ভালো খেলছে, কোনো সন্দেহ নাই, সেট পিসে আছে, বাট জিয়েকের নেক্সট 2টা ফিক্সচার অ্যাটলিস্ট নিউক্যাসল আর স্পার্স, আমরা এই 2 ম্যাচ আমরা হামেসকে যদি চান্স দেই, হামেসের যেহেতু ফুলহাম আর লিডস, দেন আমরা গেম উইক 11-এ হয়তো জিয়েককে আনতে পারি, যেটা পার্সোনালি আমার প্ল্যান। যে এখন আমার হামেস রদ্রিগেজ আছে, আমি গেম উইক 11-এ জিয়েককে নিয়ে আসবো।
গুড প্ল্যান। আর রাহুল ভাইকে যদি আমি একটু রিকোয়েস্ট করি, আমরা ওই সন আর কেন নিয়ে অনেক বিশাল আলাপ করছি, তো আপনি জানি এখন আপনি হয়তো ওয়াইল্ড কার্ড ফাইনালাইজ করেননি, কিন্তু সন কেনের কি একজনকে রাখবেন না দুজনকে রাখবেন না কাউকে রাখবেন না, এরকম কোনো চিন্তা ভাবনা কি আছে? সত্যি কথা বলতে আমি মানে খুবই কনফিউজড আসলে সন এবং কেনের মধ্যে কাকে বাদ দিব। কারণ আমার কাছে ফিল হয় যে আমি যাকেই বাদ দিই সেই হয়তো গোলটা দিবে, আর যাকে রেখে দিব সে হয়তো কিছুই করবে না। তো আমার কাছে এরকম মনে হয়। আমাদের কেন আছে তো, আপনি তাহলে কেনকে বাদ দেন, যদি পয়েন্ট দেয় তাহলে আমরা পাবো। এইজন্য কারোই রাখবো না, ঝামেলা নেই। রাইট। মানে এখন আমি যদি বলি পার্সোনালি হচ্ছে আমার সনকে খুবই পছন্দ, মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে মানে অনেক মানে যেটা বলে যে ফ্লুয়েন্টলি খেলে খুবই, এবং যে কোনো কিছু করতে পারে। মানে সন যদি টিমে না থাকে এবং স্পারের খেলা যখন দেখি মনে হয় যে হ্যাঁ সন মনে হয় এই বুঝে একটা অ্যাসিস্ট করলো, এই বুঝে একটা গোল করলো। আবার হ্যারি কেনের কথা যদি বলি, পেনাল্টি ডিউটিতে আছে, তো যদি কোনো একটা পেনাল্টি পায় ফর শিওর কেন উইল বি দ্য স্কোরার দেয়ার। তো আসলেই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আছি। প্রবাবলি আমি এখন যেহেতু একটা 3টা বাজে একটা ফিক্সচার তাদের জন্য, আমি যদি বলি তাদের জন্য খুবই বাজে একটা ফিক্সচার, বাট দেন এগেইন তারা এরকম বাজে ফিক্সচার যারা নাকি খুব অ্যাটাকিংলি খুবই ভালো, তাদের এগেইনস্টই আসলে কিন্তু স্পার অনেক ভালো খেলতেছে। যাদের নাকি অ্যাটাকিংলি যারা নাকি অনেক ভালো, যারা অনেক আপে যাচ্ছে, তারা তখন কাউন্টার অ্যাটাক করে তারা এই গোলগুলো করতেছে। তো এখন ম্যানচেস্টার সিটি হোম, চেলসি অ্যাওয়ে, আর্সেনাল হোম, আমি যদি বলি এরা দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেক অ্যাটাকিং খেলে, সো দেয়ার ইজ এ হাই চান্স যে তারা অনেক এক্সপ্লয়েট করবে। আমি যদি বলি ম্যানচেস্টার সিটির কথা, ম্যানচেস্টার সিটির কিন্তু আসলে কিন্তু ডিফেন্সিভলি কিন্তু অত ভালো খেলতেছে না। আমি যদি বলি হ্যাঁ তারা হয়তো অ্যাটাকিংলি অনেক ভালো খেলতেছে, বাট ডিফেন্সিভলি কিন্তু তারা খুব একটা ভালো খেলতেছে না। অফকোর্স চেলসি অ্যাওয়ে, চেলসি রিসেন্টলি তারা খুব ভালো খেলতেছে, বাট দেন এগেইন দিস ইজ হ্যারি কেন। তারা এবং চেলসি কিন্তু আমরা দেখছি যে যারা নাকি লাইক যারা টপ টিম আছে তাদের এগেইনস্টে কিন্তু স্ট্রাগল করতেছিল। সো মানে আমি যদি বলি আমি হয়তো এখনো দুজনের কাউকে এখনো বাদ দিব না। যদি বাদ দিতে হয় প্রবাবলি আই উইল গো উইথ মানে কেনকে হয়তো বাদ দিব। কেনকে বাদ দিয়ে ইন দ্যাট কেস একটা লাইক চিপ একটা স্ট্রাইকার নিব, এবং যেটা নাকি একটু আগে আপনারা কথাবার্তা বলতেছিলেন যে কেভিন ডি ব্রুইনা, স্টার্লিং, এনিওয়ান, প্রবাবলি আমি তখন ওখানে কাউকে একজন ডাউন মানে আপগ্রেড করে আমি লাইক স্টার্লিং অথবা কেভিন ডি ব্রুইনা যে কোনো একজনকে নিব। এটা আপাতত প্ল্যান, বাট এটা চেঞ্জও হতে পারে। সনকে রেখে কেনকে রেখে দিতে পারি, অথবা সনকে আপগ্রেড অথবা ডাউনগ্রেড হোয়াট এভার, ওটা কোন ভাবে জিনিসটা যেতে পারে। আচ্ছা, তাহলে এই তো মোটামুটি মনে হয় নেক্সট উইকের জন্য অনেকগুলো আলোচনা হয়ে গেছে। আর কোনো টপিক কি এরকম আছে যে একটা ডিবেটেবল টপিক? আমার কাছে কিছু আপনাদের ইনপুট নেওয়ার জন্য কিছু প্লেয়ারের আমি একটা লিখে রাখছিলাম আমার ওয়ার্ড ফাইল, আমি একটু খুলি যদি সময় দেওয়া হয়। আমি কি লিখছিলাম, হ্যাঁ গেম উইক 9 ফিক্সচার সুইং হোয়াট টু ডু উইথ স্পার্স প্লেয়ার্স, এটা নিয়ে হেভি ডিবেট হয়েছে। হু টু ব্রিং ইন, আমি এখানে কিছু টিম লিখেছিলাম, ম্যানইউ, ম্যান সিটি কথা হয়ে গেছে, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, এভারটন, এগুলো আমি লিখে রেখেছি। এটা নিয়ে আমরা যে লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, এভারটন, মানে যদি আমরা একটু হালকা যে অ্যাস্টন ভিলার আনা হয়তো অনেকেরই হয়ে গেছে, গ্রিলিশ বা ওয়াটকিন্স ইভেন, বা মানে ইয়েতে হয়তো ডিফেন্সে হয়তো টার্গেট বা মার্টিনেজ আছে। তো আর লেস্টার আর এভারটন থেকে কি তখন যেরকম লেস্টার সিটিতে হয়তো ভার্ডি, এভারটনে ক্যালভার্ট লুইন হয়তো সবারই আছে, কিংবা আর কাউকে কি আনা যাবে কিনা, মানে আনা কি ওয়ার্ড, মানে থাকলে রেখে দেন কিন্তু আনবো কি? হ্যাঁ, এটাই আমি পার্সোনালি মাত্র দেখাতেই নিচ্ছিলাম আপনাদেরকে, যে আপনাদের থেকে হয়তো সাজেশন নেওয়া বলতে পারেন যে আমার অলরেডি গ্রিলিশ আছে, বা অনেকেরই বলতে গেলে গ্রিলিশ আছে এই মুহূর্তে। এখন সামহাউ গ্রিলিশের সাথে ওয়াটকিন্সকে আনাটা কি কতটুকু ওয়ার্থ ইট? আমি অ্যাস্টন ভিলার ফিক্সচারটা দেখাচ্ছি, ফর্ম তো মোটামুটি সবাই জানেন যে প্রায় 7-8টা ম্যাচের মতো তাদের ভালো ম্যাচ আছে। আমার মনে হয় কি যে এই 6.1 মিলিয়ন এই রেঞ্জে ওয়াটকিন্সকে আনলে খুব বেশি খারাপ হবে না। কারণ 2টা ম্যাচে আমরা দেখছি ওয়াটকিন্স এখন কিন্তু পেনাল্টিও নিচ্ছে, প্লাস গ্রিলিশ কিন্তু লাস্ট ম্যাচে 3-4টা গোলের মধ্যে একটাই অ্যাসিস্ট করছে, ওয়াটকিন্স কিন্তু 2টা গোল দিয়েছে যেহেতু স্ট্রাইকে খেলতেছে। তো ওয়াটকিন্স আর গ্রিলিশ ডাবল আপটা কি ওয়ার্থ ইট হবে? কি মনে হয় ইমরান ভাই আর রাহুল ভাই? আমার মতে ডাবল আপ করা যেতে পারে। হ্যাঁ, যদি এটা করা যেতে পারে তাহলে কাকে ডাম্প করা উচিত? কারণ আমার ফরওয়ার্ডে যেহেতু এখন 3টা
প্লেয়ার যারা আছে সবাই আসলে ট্রান্সফার আউটে ওয়ার্থ ইট মানে চিন্তা করা যায়। যেমন কেইনকে তো অলরেডি বাদ দেওয়ার চিন্তা করতেছি যে ওকে ডাউনগ্রেড করলে আমি ডুব্রানাকে আনতে পারবো, ও একটা অপশন। দেন আরেকটা ব্যাপার কি, ব্যামফোর্ড কনসিস্টেন্টলি পয়েন্ট দিলেও ওদের টিমের অবস্থা খুব বেশি যদি ভালো না হয়, আমার মনে হয় যে আমি হয়তো ব্যামফোর্ডকে বাদ দিতে পারি, কিংবা কালভার্ট লুইনের যেহেতু এই 3 ম্যাচ পরে একটা কয়েকটা মানে অত ইজি ফিক্সচার আর নাই, তো কি করা যেতে পারে, যে কেইনকে ডাউনগ্রেড করব নাকি ব্যামফোর্ড বা ওই কালভার্ট লুইন ওদের কাউকে বাদ দিয়ে ওয়াটকিন্সকে আনা যাবে, কি মনে হয়? I guess Bamford can be the pick here. কারণ হচ্ছে পার্সোনালি যদি বলি, ওর খেলা আমার কাছে মানে ওরকম ভাবে ফিনিশিংটা ওর অনেক দুর্বল, ও অনেক চান্স পায়, বাট দিন শেষে দেখা যাচ্ছে যে আসলে ওরকম ভাবে ওটাকে কনভার্ট করতে পারে না। বাট দেন এগেইন এটা একটা ব্যাপার যে আসলে ও অনেক চান্স পায়, তো এটাও একটা ভয়ের বিষয় যে এত যেহেতু চান্স পায়, তো 5টা যদি চান্স পায় একটা গোল করলেই দ্যাটস মিন এটা একটা গোল হয়ে যাবে। আর ওর দাম এত কম। হ্যাঁ, ওর দাম এত কম, এটাই কিন্তু হইতেছে যে ও লিডস কিন্তু প্রত্যেকটা ম্যাচে অপোনেন্টের চেয়ে বেশি চান্স ক্রিয়েট করে। ইভেন যেই ম্যাচগুলো ওরা হারে, সিটির সাথে ওরা সিটির চেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে। ব্যামফোর্ডের 3টা না 4টা অন টার্গেট শট ছিল, তো আমাদের জাস্ট ওইটা থেকে 1টা বা 2টা আউটপুট দরকার। তো এইটা যদি কনসিডার করি, যেহেতু কেইনেরও ফিক্সচার খারাপ, আমি কেইন টু ওয়াটকিন্স করে ওইদিকে আমি হামেস রদ্রিগেজকে আপডেট করে কিন্তু ডুব্রানাকে নিতে পারি নেক্সট উইকে বা তার পরের উইকে, এটা কি আসলে ওয়ার্থ ইট হবে? কারণ কেইনকে যদি একবার আমি বাদ দিয়ে দেই, দেন কেইনকে নিতে হলে কিন্তু আমার এক্সট্রা মানি পে করতে হবে, কারণ ওর দাম তো বেড়ে আছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার পার্সোনালি মনে হয় এটা কেনেরও দাম কমতে পারে এখন যদি অনেকেই বাদ দেয়। ও যদি শুধু খালি ম্যান সিটির সাথে না গোল দেয়, মানে নো অ্যাটাকিং আসে, তাহলে কিন্তু অনেক কমবে। আর ওখানে যদি কথা ঠিক আছে, হ্যাঁ, হালকা কিছু দিয়ে ফেলে, তখন আবার না মনে আসার আলো জ্বলবে। ও আরেক 88 মিনিটে যদি কেন ওই গোলটা না দিত, তাহলেই ওর দাম এখনই এটাই কথা যে স্পার্স কিন্তু বার্নলির সাথে এটা দেখছি যে ওদের অন টার্গেট শট থাকে বাট গোল হচ্ছে না। তো আমার মনে হয় আমরা যদি 10-11 মিলিয়ন মানি ইনভেস্ট করতে চাই, ওটা থেকে আমরা এমন কিছু রিটার্ন পেতে চাই যে আমরা হয়তো ক্যাপ্টেন্সি দিব কিংবা ওর থেকে বিগ রিটার্ন আশা করব, যেটা আমরা আশা করতে পারি এই প্রাইস রেঞ্জে ভার্ডির থেকে। যে লিস্টারের নিয়ে যে একটু কথা বলতে চাইছিলেন, যে লিস্টারের কয়েকটা ফিক্সারের জন্য যদি চিন্তা করি, ভার্ডি কিন্তু আসলে আমার মনে হয় এখন পিক টাইম হবে, কারণ সিজনের ওর আমাদের কিন্তু ওর ওপেন প্লের গোল দরকার নেই, ওর গোল দরকার। ম্যাচে যদি 2-3টা করে পেনাল্টি পায় আর ইজি ম্যাচগুলো আমার মনে হয় আরেকটু বেটার পারফর্ম করবে। তো কেইন টু ভার্ডি কি মনে হয় যে পে আপ করবে এই অ্যাটলিস্ট 3-4 উইকের জন্য যদি আমরা এই পান্টটা নিতে যাই? কারণ অ্যাকচুয়ালি কিন্তু এই প্লেয়ারদেরকে হোল্ড অন করে রাখাটাই কিন্তু আমাদেরকে র্যাঙ্ক পিছায় ফেলে, যে টাইম হয়েছে ওদের কিন্তু আমাদের লেট বি করতে হবে। ওরা দিছে দেখে মনের টানে রেখে দিলে কিন্তু আসলে হয় না। রাইট, কি মনে হয় কেইন টু ভার্ডি কেমন মুভ হবে? আমি তো করব, আমিও কিন্তু এটা চিন্তা করছি, বাট আমি লিভারপুল ম্যাচে না আমি মাইনাস খেয়ে এটা করতে চাই না। ফ্রি ট্রান্সফারে আমি শুধু কেইন টু ভার্ডি করতে চাই, খারাপ কি, ফুলহামের সাথে হোমে খেলবে। ইমরান ভাই, ভার্ডি ইজ আ ভেরি গুড পিক, ভার্ডি ইজ আ ভেরি গুড পিক। যেমন মানে লিভারপুল অ্যাওয়ে আমরা কথা বলতেছিলাম যে লিভারপুলের এখন হচ্ছে ডিফেন্সটা একটু শেকি এই মুহূর্তে, এবং ভার্ডি যে পরিমাণে নাকি মানে পেসে খেলে, আমি রিয়েলি ডাউট যে এখন যারা ইয়াংস্টার আছে, যারা ডিফেন্স এখন সামলাচ্ছে, তারা ভার্ডির এই পেসের সাথে আসলে কুলাতে পারবে কিনা, এটা আমার যথেষ্ট আমার আর কি ডাউট আছে। আর তারপর হচ্ছে ফুলহাম হোম, উই অল নো ফুলহাম ডিফেন্সিভলি কতটা বাজে। দেন হচ্ছে শেফিল্ডও লাইক তারাও হচ্ছে এই বছর ভালো খেলছে না, মানে ডিফেন্সিভলি ভালো খেলতেছে না। গত সিজনে যেমন ডিফেন্সিভলি তারা খুবই ভালো ছিল, এই সিজনে কিন্তু ডিফেন্সিভলি আসলে অতটা ভালো খেলতেছে না। দেন আবার হচ্ছে ব্রাইটন হোম, ব্রাইটনে কিন্তু খুব অ্যাটাকিং খেলতেছে, কিন্তু ডিফেন্সিভলি আবার খুব একটা ভালো খেলতেছে না। সো আই গেস ভার্ডি ইজ এ ভেরি গুড অপশন, মানে কেইন টু ভার্ডি। এবং যদি এভারটনের ডিফেন্স উইক, এভারটনের ডিফেন্স উইক, হ্যাঁ রাইট। আরেকটা ব্যাপার যেটা বলতেছেন যে হ্যাঁ হয়তো মাইনাস খেয়ে আমি নিব না, বাট হ্যাঁ একটা যদি ফ্রি ট্রান্সফার থাকে অফকোর্স তখন নেওয়া যায়, হ্যাঁ অবশ্যই নেওয়া যায়। আরেকটা ব্যাপার আমি যেটা শো করতে, কেইনের ওনারশিপটা দেখেন, কেইনের ওনারশিপটা কিন্তু 45%। তো অনেক মানুষের কেইন আছে, তো ও পয়েন্ট দিলে আপনি অমন কোনো অ্যাডভান্টেজ বেনিফিট হয়ে যাবে, কিন্তু যারা কেইনকে হোল্ড অন করে রাখবে, আপনি যদি ফ্রি ট্রান্সফারে ভার্ডি নেন, ভার্ডির ওনারশিপ কিন্তু কম, যদি সামহাও ভার্ডি রিটার্ন করে তাহলে কিন্তু আপনার র্যাঙ্কটা অনেক আগে যাবে। এটার কিন্তু প্রস এন্ড কনস দুইটাই আছে, এটার প্রস এন্ড কনস দুইটাই আছে। লাইক এখন যদি কেন যদি গোল দেয় এবং ভার্ডি যদি কিছু না করে, আপনি কিন্তু অনেক পিছায় যাবেন, কারণ 45% মোর দেন 45% প্লেয়ারের আছে। সো দেন अगेन এটা গাটসের উপর ইনস্টিংক্ট সবকিছু, এবং আমরা যেহেতু চিন্তা করতেছি যে ফর্মটা অনেক বিশাল একটা মানে ফিক্সচারটা অনেক বড় একটা ইস্যু, সো আই গেস মানে ভার্ডি ক্যান বি আ গুড অপশন। ভাই আপনি কি
আচ্ছা অর্ক ভাইয়ের যে রিচার্লিসন আচ্ছা ওইটা যাই, অর্ক ভাইয়ের যেহেতু চিলওয়েল আর জুমা দুইটাই আছে, আপনি একটু বলেন কমেন্টের ব্যাপারে। হ্যাঁ, তো আমার কাছে অ্যাকচুয়ালি পার্সোনালি মনে হয়েছে যে ওই জয় ভাইয়ের লিভারপুল চেলসি ডাবল আপ ওয়াজ বেটার দেন চিলওয়েল জুমা এবং চিলওয়েল রিস জেমস যেটা জাহাঙ্গীর ভাইয়ের আছে। কারণ চিলওয়েল আর উনি রেখেছে মেন্ডি গোলকিপার, ও খেলবে, ওর কোনো রোটেশন রিস্ক নেই যদি সে ইনজুরি না হয়। তো জুমার থেকে যদি আপনারা পারেন, ইফ ইউ আর ইন ওয়াইল্ড কার্ড, এখন মার্টিনেজের দাম 4.8 আর 5.2.3 তে ফ্রম অ্যাস্টন ভিলা টু চেলসি কিপার নেওয়াই যায়, এবং আপনি তখন 4.5 এ টার্গেট কে নিলেন, তো ইউ সেভ মানি ফ্রম জুমা টু টার্গেট কিংবা রিস জেমস টু টার্গেট, এটা হতে পারে যদি আপনি ওয়াইল্ড কার্ডে থাকে। আর চিলওয়েল জুমা কতটা এফেক্টিভ, ওয়েল যেদিন নিয়ে নিলাম সেদিনই শেফিল্ডের কাছে গোল খাইলো, বাট আলটিমেটলি আর কিন্তু তেমন কোনো বড় চান্স ওরা করেনি, হঠাৎ করে একটা হয়ে গেছে। এবং ওই ভুলগুলা কিন্তু ওদের মিড প্লেয়াররা ব্যাক ট্র্যাক করেনি, এই ভুলে হয়েছে, ডিফেন্ডারদের ভুলে হয়নি। ওই অনেকগুলো চান্স দিল, একটা কাট ব্যাক করে একটা দিল, যাই হোক। এনিওয়ে মেইন কথা হচ্ছে যে ইফেক্টিভ হতে পারে, আপনি ইভেন্চুয়ালি যদি পে অফ না করে নিউক্যাসলের সাথে মোস্ট লাইকলি ক্লিন শিট রাখবে ইফ ক্যালাম উইলসন ইজ নট স্টার্টিং। তো তারপরে টটেনহ্যাম হোম, হোসে মরিনহো কিন্তু এরকম একটা কথা আছে যে কাউন্টার এটাকে গোল দিবে, কিন্তু হোসে মরিনহো কিন্তু অনেক ডিফেন্সিভ খেলায়, বিশেষ করে এগেইনস্ট বিগ টিম। সো ওখানে একটা ক্লিন শিট রাখতে পারে, লিডসের সাথে রাখবে না মোস্ট লাইকলি। আর ব্যামফোর্ড হ্যাজ হিস্ট্রি অফ চেলসি এন্ড এভরিথিং, অল দ্যাট অ্যাঙ্গেল। কিন্তু তখন যদি না ওয়ার্কআউট করে, আপনি ম্যান সিটি ডিফেন্সে শিফট করতে পারবেন ফ্রম জুমা, বাট চিলওয়েল ডেফিনেটলি কিপ। আর নিউ করে আসলে ডাবল আপ করার দরকার নেই যদি আপনার অলরেডি না থাকে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন না রিচার্লিসনের ব্যাপারে কিছু, হ্যাঁ, ওকে কি নেওয়া যায় কিনা, একটা কঠিন চান্স। হ্যাঁ, এই অর্ক ভাইয়ের সাথে আমি একটু বলতে চাই, মানে রিচার্লিসন কি কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া যায়। মানে আমি নিজেও ভাবতেছিলাম যে, আর আমার হিমেনেজ আছে বুঝছেন, মানে পুরো ডলার কাটা মানে কঠিন কাটা, হ্যাঁ, দামও কমতেছে, মানে ওই কারণে আই এম নট সেইং লাইক এই কেইন টু ভার্ডি আমি মোটামুটি 100% না বললে 99.9% ধরলাম, কিন্তু হিমেনেজ থেকে ওকে কি নামানো যায় কিনা, তবে আমাকে তখন হয়তো আমি আমার র‍্যাশফোর্ড আছে, ওকে হয়তো আমি ডি ব্রুয়নাকে চেঞ্জ করতে পারি, তো আমাকে ওই টাকাগুলো ফ্রি আপ করবে আর কি, বুঝছেন? সো আমি ওটা চিন্তা করতেছি, উইল দ্যাট বি ওয়ার্থ, এবং করলে তাহলে আমার ইউকে করতে হবে। আমি অলরেডি সন টু গ্রিলিশ চেঞ্জ করে ফেলেছি, তখন আমার হয়তো হিট খেতে হবে। হিট খেয়ে এই কাজটা করেন না, ফ্রি থাকে তাহলে যদি হতো তাহলে বলতাম ইজিলি নিয়ে নেন ফুলহাম, লিডস, বার্নলি, বাট হিট খেয়ে যদি করেন, আর সামহাউ এভারটন গোল দিল, কিন্তু এটা হামেস আর কালভার্ট লুইনের মাঝে হইলো, কিংবা ডিনি আর কালভার্ট লুইনের মাঝে হইলো। কারণ আমরা কিন্তু কয়েকটা ম্যাচে দেখছি যে রিচার্লিসন ড্রিবল করে করে বক্সের ভিতর ঢুকতেছে, পাস দিতেছে কালভার্ট লুইন আর হামেসের মাঝে, লাস্ট দুইটা পাস যাদের মাঝে যায় ওরা কিন্তু পয়েন্ট পায়। তো এটা কিন্তু একদম ওইরকম না যে রিচার্লিসনই পয়েন্ট মানে গোলটা পাবে। ফ্রি ট্রান্সফার হলে বলতাম এটা অবশ্যই করে ফেলেন, কারণ ওর ওনারশিপ মাত্র 3.8%, তিনটা ইজি ম্যাচ। দেন এরপরেও চেলসি, লিডস, আর্সেনাল, শেফিল্ড, মানে এমন না যে একটা গোলও দিবে না এভারটন 4 ম্যাচের একটাতেও, কারণ লিভারপুলের সাথে কিন্তু তারা 2টা গোল দিছে ভার্জিল ভ্যান ডাইক থাকা অবস্থায়। তো আমার মনে হয় রিচার্লিসন আসলেই একটা ভালো অপশন। প্লাস এই যে একজন কমেন্টে বলল রিচার্লিসন পেনাল্টি টেক, অল্প পেনাল্টি। আরেকটা কথা হচ্ছে কি জানেন, তখন আমার ডাবল এভারটন অ্যাটাক হয়ে গেল, আমি কিন্তু ফরওয়ার্ডের অনেক অপশনও হারালাম, লাইক ব্যামফোর্ড, লাইক আপনার অ্যান্টোনিও যদি ও ফর্মে ফিরে, লাইক ক্যালাম উইলসন ও যদি তাড়াতাড়ি ফিটনেসে ফিরে। ক্যালাম উইলসনেরও কিন্তু আপনি যদি একটু চেক করেন ফিক্সচার কিন্তু ভালো হচ্ছে। তখন আমি কি চিন্তা করি, যদি আমি যাই ওটা, যদি 12 নাম্বার ফিক্সচারে যখন একটু টাফ হচ্ছে এভারটন, আমি রিচার্লিসনকে চেঞ্জ করে আইদার আই উইল গেট অ্যান্টোনিও অর ক্যালাম উইলসন, কারণ বা মোস্ট লাইকলি ক্যালাম উইলসন, কারণ 12 ফিক্সচার থেকে কিন্তু ওয়েস্ট ব্রম, লিডস, ফুলহ্যাম 3টা প্রমোটেড টিম কিন্তু নিউক্যাসলের 12 থেকে 14। সো আমার কাছে মনে হয় ক্যালাম উইলসন ইজ, মানে যদি ও ফিট থাকে, নো ব্রেইনার। আপনি যদি একটু দেখেন, হ্যাঁ, এবং তার আগে ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা, খুব আহামরি জঘন্য কিছু না। আচ্ছা, এই ব্যাপারটা কি যে নিউক্যাসলে যেটা বলছিলাম যে ক্রিস্টাল প্যালেস আর নিউক্যাসলকে আমার অনেকটা সেম টাইপ লাগে, যে ওরা খুব ডিফেন্সিভ খেলে। তো যদি এমন হইতো যে নিউক্যাসল জিতবে বা গোল দিবে অনেকগুলো, এটা শিওর, তাহলে উইলসন নিয়ে নিতাম। কিন্তু এই উইলসনের যে গোল আসছে 5টা মনে হয় এই সিজনে, 2টাই কিন্তু আসছে, 6টা গোল আসছে, 2টা না 3টা গোলই পেনাল্টি থেকে আসছে। ওপেন প্লে ওদের টিমেরও খুব বেশি গোল নাই। তো আমি এখনই নিউক্যাসল দিয়ে এই গ্যাম্বলটা করবো না, তবে গ্যাম্বল করলে রিচার্লিসন দিয়ে করা যায়। আর আরেকজন হয়তো জানতে চাইছিল যে ট্রে অ্যাডামস আর ব্যামফোর্ড, এইটার ব্যাপারে কোনো মতামত আছে রাহুল ভাই, ইমরান ভাই? ব্যামফোর্ড হ্যাঁ, ব্যামফোর্ড অল দ্য ওয়ে।
কারণ ওদের টিমের অবস্থাটা খুব ভালো। ওরা গোল খারুক ওইটা দিয়ে আমাদের আসে যায় না, ব্যামফোর্ড একটা গোল দিলে হচ্ছে আমাদের দেখার বিষয়। বাট আই উইল গো ফর চে অ্যাডামস, যেহেতু ড্যানি ইংস নাই, সো আই উড হ্যাভ গন ফর চে অ্যাডামস। আমি হয়তো সবাই যেরকম মানে চিন্তা করে ওর থেকে একটু ডিফারেন্ট চিন্তা করি হয়তোবা এখানে একটা ইয়া, বাট আই গেস মানে ড্যানি ইংস যেহেতু নাই এবং চে অ্যাডামস এমন না যে খুব একটা খারাপ খেলতেছে, তার আন্ডারলাইং যে স্ট্যাটিস্টিক্স আছে এগুলো কিন্তু খুবই ভালো। সো এবং ব্যামফোর্ডের থেকে এই মুহূর্তে হচ্ছে একটু চিপেও আছে তার প্রাইসটা। সো ড্যানি ইংসও নাই, আই গেস তার উপরেই সব মানে যে রেসপন্সিবিলিটি আছে গোল করার বা সবকিছু করার, আই গেস তার উপরই পড়বে। তো যদি একটু সরি ব্যামফোর্ডের একটা ব্যাপার আছে, আপনি যদি স্ট্যাটসই বললেন, ওর কিন্তু নন পেনাল্টি এক্সপেক্টেড গোলস লিগে হাইয়েস্ট কিন্তু ব্যামফোর্ডের, হাইয়েস্ট, রাইট। কারণ চে অ্যাডামস এর ইজিয়ার ফিক্সার আছে, ব্রাইটন টাইটন আছে, কিছু একটা আছে, শেফিল্ড আছে, চে অ্যাডামস এর নেক্সট মনে হয়। এই কেসে আমি ফিক্সচারের চেয়ে ফর্মের দিকে বেশি যাচ্ছি, কারণ ড্যানিংস না থাকে আমি এটা পজিটিভলি নিচ্ছি না, আমি বরং নেগেটিভলি নিচ্ছি, যে কারণ ইংস থাকবে না, ওদের মেইন একটা অ্যাটাকার যখন নাই, প্লাস এমন যদি হইতো যে ইংস যাওয়াতে চে অ্যাডামস পেনাল্টি নিবে তাহলে একটা কনসিডার করা যেত, কিন্তু পেনাল্টি কিন্তু নিবে হচ্ছে কি ওই যে মিডফিল্ডার ওয়ার্ড প্রাউস। এই কারণে আমি মনে হয় যে আর শেইন লং হয়তো বা এখন স্টার্ট করবে চে অ্যাডামসের সাথে, বা ওই যে ডিজেন্ট ওই ধরনের কেউ। তো আমার মনে হয় ওদের অ্যাটাকটা আগে তো দুর্বল হবে, ইংস না থাকাটা ওদের একটা এফেক্ট করবে। সামহাও যদি ওরা একটা গোলের লিডে যায়, ওরা অত বেশি আর অ্যাটাকে যাবে না, ওই কোন রকমের ম্যাচটা শেষ করতে চাবে। তো এই কেসে আমি মনে হয় ব্যামফোর্ডের দিকে বেশি যাব, কারণ লিডস বা ওদের কোচ মার্সেলো বিয়েলসা এমন একটা কোচ, সে ম্যানচেস্টার সিটির সাথে অ্যাওয়েতেও যদি খেলতে যায়, তারপরে ওর প্রেস কনফারেন্সে একটাই কথা যে উই উইল গো ফর 3 পয়েন্টস। ও 4টা গোল খাইলে ও চিন্তা করবে যে আমি 5টা গোল দিয়ে কামব্যাক করব। ও কিন্তু এই টাইপের ম্যানেজার। একটু যদি বলি, যেমন আমি যদি দেখতেছি যেটা চে অ্যাডামসের যে স্ট্যাট, লাস্ট 4 ম্যাচে 3 গোল এবং 2 অ্যাসিস্ট। সো মানে কিন্তু ভালো ফর্মে আছে, চে অ্যাডামস ভালো ফর্মে আছে, এবং লাস্টে যে মানে লাস্ট ম্যাচে যে গোলটা করছিল সেখানে কিন্তু ড্যানি ইংস ছিল না। তো মানে অফকোর্স আপনাদের যেটা বললাম যে দুই দিক দিয়ে আসলে মানে লজিক সবকিছুই আছে আসলে, বাট দেন এগেন সব মানে ইনস্টিংক্ট বলি বা গাটস বলি সবকিছুর উপরেই যায়। আর তার থেকে বড় কথা ব্যামফোর্ডের আসলে অনেক ওনারশিপ। তো আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ একটু মানে র্যাঙ্কিং একটু আগানোর জন্য, আই গেস চে অ্যাডামস খুবই ভালো অপশন। এবং তার থেকে বড় কথা এখানে আরো অনেক অপশনস আছে যেখানে নাকি তাদের হাই ওনারশিপ আছে, লাইক মো সালাহ অথবা হচ্ছে ব্রুনো ফার্নান্দেস, দেন সন, এখানে অনেক আছে যাদের নাকি ওনারশিপটা হাই। তো একটা যদি আমরা যদি মানে ডিফারেন্সিয়াল যদি নিতে পারি, আই গেস নিজের টিমটার জন্য ভালো, যদি একটা গোল দেয় বা কোনো কিছু করে এগিয়ে যাওয়ার একটা চান্স থাকে। ক্লোজ কল আই থিংক। হ্যাঁ এটা আসলে এই ব্যাপারগুলো ক্লোজ। এটা আমার মনে হয় কি যার যার নিজের টিমের পার্সপেক্টিভের উপর অনেকটা ডিপেন্ড করে। যেমন আমার র্যাঙ্কটা এখন 44,000 এর দিকে আছে, যেটা আমি মনে হয় খুব খারাপ না, ভালো একটা র্যাঙ্ক। তো এই র্যাঙ্কটাই কিন্তু আমার খুব বেশি উপরে উঠার চেয়ে আমার বেশি কিন্তু এই র্যাঙ্কটা মেইনটেইন করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ যেহেতু মোটামুটি উপরের দিকে, আমি যদি অ্যাভারেজের চেয়ে বাস 5 পয়েন্ট বা অ্যাভারেজের কাছাকাছি পয়েন্ট আমার খুব ভালো। যদি এমন হতো আমার খুব বেশি চেঞ্জ দরকার, কারণ আমি এখন যদি সামহাও চেঞ্জ করি একটা হাই ওনারশিপ ওয়ালা প্লেয়ারকে, আর সামহাও পয়েন্ট না, আমার র্যাঙ্ক কিন্তু অনেক পিছায় যাবে। তো এই কারণে আমি চাচ্ছি যে যারা পয়েন্ট দিচ্ছে ওদেরকে স্কিপ করি, আর দুই একটা ছোটখাটো চেঞ্জ, যে যেমন কেইন, এখন আমি সনকে অলরেডি চেঞ্জ করে ফেলছি, এখন যদি আমি কেইন থেকে ভার্ডি করে ফেলি, কারণ আমি যেটা লাইভ এফপিএল এর ওয়েবসাইটে দেখছি যে টপ 100K তে ভার্ডির ওনারশিপ অনেক কম। এই ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই হয়তো জানেন আপনাদের মাঝে যে লাইভ এফপিএল এ প্রত্যেকটা আলাদা আলাদা র্যাঙ্ক দেখা যায়। তো এই কারণে যেহেতু আমার র্যাঙ্কের খুব বেশি চিন্তা নাই, আমি একটু সেফ খেলতে চাচ্ছি, বাট দু একটা ছোটখাটো পিক নিয়ে যায়। আর এফপিএল তো আমরা ভবিষ্যৎ দেখতেছি, যেমন রাহুল ভাই বলতেছেন চে অ্যাডামস, দুজনেরই কিন্তু আমাদের যথেষ্ট লজিক আছে। এখন গেমে যে কে ভালো করবে এটা একটা দেখার বিষয়, আমাদের হাতে নেই। তো অর্ক ভাইয়ের টপিক, নেক্সট টপিক লিস্টে কি ছিল? আসলে টপিক আমি তো এইভাবে কথা হলোই লিখে রাখছিলাম যে বাজেট আছে লিস্টারের মিডফিল্ড নিয়ে বার্নস বা ম্যাডিসন, ওখানে কেউ সলিড প্লেয়ার না, মানে ওই হার্বি বার্নস, ম্যাডিসন, প্রায়েট, টিলাম্যান্স, কোনোদিন কেউ দেয় কোনোদিন, মানে অতটা বেশি ইয়া না। ওদের ডিফেন্স যদিও একটু ক্লিন শিট রাখছে, বাট আলটিমেটলি কতটুকু সলিড আমি জানি না। তবে আমার এখানে যা ছিল এটা হচ্ছে যে আমি কিন্তু বাজেট অ্যাটাকে নাম দিয়েছিলাম ব্যামফোর্ড, অ্যাডামস, অ্যান্টোনিও। তো ব্যামফোর্ড আর অ্যাডামসকে নিয়ে তো একটা বিশাল কথা হয়ে গেল। অ্যান্টোনিও ফিট হোক, এখনই ফিকচার আসুক আগে, তারপর দেখা যায়। আর
বাজেট ডিফেন্ডার্স ফ্রম আমি বলেছি ওয়েস্ট হ্যাম, সাউথহ্যাম্পটন, বার্নলি, অ্যাস্টন ভিলা। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম যে আমরা যদি রাখতে পারি, আমরা মনে হয় ওয়েস্ট হ্যাম নিয়ে আলাপ ওইভাবে হয়নি এখনো, আমরা অ্যাস্টন ভিলা নিয়ে আলাপ করেছি। ক্রিস্টাল প্যালেসের আসলে শর্ট টার্ম ফিক্সচার ভালো, কিন্তু আমরা হয়তো হ্যামার্সদেরকে নিয়ে একটু আলাপ করতে পারি, কিন্তু ওদের আসলে কি আছে আমি জানি না। এবং ম্যান সিটি থেকে কোনো ডিফেন্ডার নেওয়া ইউজফুল হবে কিনা আমরা আগে আলাপ করতে যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে অন্য টপিক ছিলেন না। হ্যাঁ, রাহুল ভাই ছিলেন না এই আলাপটার সময়। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়, ম্যান সিটি থেকে কোনো ডিফেন্ডার কি নেওয়া যায়? তাদের ফিক্সচারকে যদি একটু কনসিডার করি, ফিক্সচার তো অনেক ভালো। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডারের উপর আমার মানে মোটেও ভরসা নাই, সত্যি কথা বলতে। মানে গত সিজন বলি বা এই সিজনও যদি বলি, ফ্র্যাঙ্কলি স্পিকিং এই টিমটাতে হয়তোবা ডিফেন্সের পিছনে অনেক খরচ করছে, এবং ভালো ভালো কিছু প্লেয়ার আছে, যেমন নাথানাকে, লাপোর্তে, দেন রিসেন্টলি রুবেন দিয়াসকে নিয়েছে। সো বাট দ্য থিং ইজ, এই টিমটাতে হচ্ছে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে একটা লিডারশিপের অভাব আছে। এই ডিফেন্সটাকে ভালো করার জন্য একটা লিডারের যে দরকারটা আছে, এই লিডারটাই আসলে ম্যানচেস্টার সিটিতে এই মুহূর্তে হচ্ছে মিসিং। তো এই কারণে আমি পার্সোনালি বলবো যে না, আমি হয়তোবা যাবো না। এবং এট দ্য সেম টাইম তাদের সিডিএম এর অভাবটা খুবই খুবই মানে ভিজিবল, যে তারা যে একটা সিডিএম এ যে ভুগতেছে এবং সিডিএম গুলো যে ভালো খেলতেছে না, যার কারণে ডিফেন্সিভলি তারা মানে খুবই শেকি লাগতেছে, এটা খুবই ভিজিবল। তো আমাকে মানে আমি যদি বলি যে হ্যাঁ, যদি সিটির ডিফেন্ডার যদি কারোর টিমে থেকে থাকে, ইন দ্যাট কেস ওকে, আমি হয়তোবা কিপ করতে পারি। কিন্তু যদি না থাকে, আমি বলবো যে না, আমরা হয়তোবা আরো কয়েকটা উইক দেখতে পারি যে আসলে মানে আমি ম্যানচেস্টার সিটির আর কি ডিফেন্ডার নিব কি নিব না। দেয়ার ইজ মেনি আদার অপশন, যে ওই টাকার মধ্যে আমি এর থেকে হয়তোবা ভালো কিছু ডিফেন্ডার পাবো যারা নাকি হয়তোবা ক্লিন শিট দিতে পারে, ওই চান্সটা আছে। আই উইড রাদার গো ফর দেম দেন টেকিং। আমি একদম পয়েন্ট টু পয়েন্ট কয়েকটা কথা বলি, যে ফার্স্ট অফ অল ম্যানচেস্টার সিটি যদি ডিফেন্ডার নেই, আমরা কাদেরকে নিব? আমরা 5, ওদের লোয়েস্ট যে প্রাইস 5.4 বা 5, ওই দামে রুবেন দিয়াস আছে, লাপোর্তের দাম 6 মিলিয়ন। তো আমরা সেন্টার ব্যাক কখনো 5 মিলিয়নের উপর দিয়ে বা 5 মিলিয়নও নিতে চাইবো না, আমরা ফুল ব্যাক চাইবো। এবার ফুল ব্যাকের ক্যান্সেলও রোটেশন রিস্ক আছে, কারণ জিনচেনকো অলরেডি টিমে আছে, দেন যদি মেন্ডি ব্যাক করে ও পুরাই রোটেশন রিস্কে পড়ে যাবে। একমাত্র সেফ চয়েস আমার মনে হয় কাইল ওয়াকার। তো 6 মিলিয়ন তো যদি আমরা একটা প্লেয়ার নেই, ওর থেকে আমরা অবশ্যই অ্যাসিস্ট চাইবো। কিন্তু কাইল ওয়াকারের লাস্ট কয়েক সিজনও যদি দেখি, যে গত পুরো সিজনে ওর 2টা অ্যাসিস্ট আছে, এই সিজনও কোনো অ্যাটাকিং সেট দেখি না, কারণ সিটির আসলে অ্যাটাকে ডিফেন্ডারদের অ্যাটাকে যাওয়ার প্রয়োজনই পড়ে না, পুরো মিডফিল্ডের 3টা ফরওয়ার্ড 3টা প্লেয়ারই অ্যাটাকিং খেলে। তো এই কারণে আর লিভারপুলের থেকে আমরা কেন এই অ্যাসিস্ট গুলা পাই ডিফেন্ডার থেকে? ওদের ক্রস গুলা কিন্তু একদম বক্সের ভিতর যায় বা ওরা বক্সের আশেপাশে থাকে, কিন্তু ওয়াকারের কিন্তু এই রকম কোনো মিডফিল্ডের উপরেই উঠে না তেমন। আমরা 6 মিলিয়ন দিয়ে আসলে এই ডিফেন্ডার নিব না। চিলওয়েল আছে, এখনো আমি বলবো রবার্টসন বেটার অপশন। ওদের ডিফেন্ডার যতই কম থাকুক, আমার স্টিল মনে হয় লিভারপুল কয়েকটা ক্লিন শিট রাখবে, কারণ ওদের ডিফেন্ডার নাই। এই কারণে ওরা আরো বেশি ডিফেন্সে ফোকাস করবে, যেমন সিটির সাথে আমরা দেখছি ম্যাটিপ আর গমেজ দুইজন কিন্তু ভালো আটকাইছে সিটিকে, ছোট টিমগুলোর ক্ষেত্রে ওরা পারবে। আমার মনে হয় যদি এখন আমাদের অ্যাটাকিং ডিফেন্ডার দরকার হয়, ওই চিলওয়েল আর রবার্টসনই বেটার। আর এরপরে আমরা হয়তো ওয়েস্ট হ্যামের ক্রেসওয়েলের দিকে একটু যেতে পারি, কিংবা সোফালের দিকে যেতে পারি, ম্যাট টার্গেটে একটু যেতে পারি। তো এইগুলোই অপশন। আর একজন বলছিল যে কেইন টু ভার্ডি, আমরা এটা নিয়ে অনেক ডিসকাস করে ফেলছি, মানে পুরো ডিসকাশনই আজকের এটার উপর হয়েছে যে কেইন টু ভার্ডি অবশ্যই করা যায়, এটা একটা ভালো অপশন। এখন কতটুকু আর থিটা ওইটা ডিপেন্ড করবে যে কেইন আসলে পয়েন্ট রিটার্ন করে কিনা, ভার্ডি করবে এটা মোটামুটি শিওর। তো আমার মনে হয় কেইন যদি করেও, আমার মনে হয় ভার্ডি বেশি করবে, প্লাস কম দাম, প্লাস আমরা ক্যাপ্টেন্সি দিতে পারবো। তো আমার মনে হয় আসলে এই গ্যাম্বলটা করা উচিত। আচ্ছা, আর নেক্সট কোনো আলোচনার টপিক কি মনে হয় আছে? নেক্সট উইকের ক্যাপ্টেন্সি নিয়ে একটা আলোচনা। আচ্ছা, এই যে স্ট্যাটসটা আমি দেখাচ্ছিলাম, যে এখানে লাইভ এফপিএল এ দেখেন যে টপ 100 কে স্ট্যাটস, এটা কেইনের এফেক্টিভ ওনারশিপ সবচেয়ে বেশি 140%। এফেক্টিভ ওনারশিপটা আসলে টোটাল ওনারশিপ প্লাস কতজন ক্যাপ্টেন্সি দিতেছে এটার উপর বেস করে হয়তো বানানো হয়। তো 140% যদি এফেক্টিভ ওনারশিপ হয়, আর ওই প্লেয়ারটা যদি পয়েন্ট না দিয়ে ওর রিপ্লেসমেন্ট পয়েন্ট দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই জমে যাবে। সত্যি কথা যেটা, যে একদম জমে ক্ষীর। তো আমি এই চান্সটা নিতে চাই। আমি নেক্সট উইকে হয়তো কেইন টু ভার্ডি করে ফেলবো, কিংবা এমনও আছে আমি যদি দেখি সিটি অ্যাটাকিংলি খুব ভালো করছে, আমি কেইন টু ওয়াটকিন্সও করতে পারি। কেইন টু ওয়াটকিন্স করে নেক্সটে আমি কেভিন ডুব্রায়নে আনবো, হামেস রদ্রিগেজ কিংবা একটা মিডফিল্ডারকে বাদ দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা টপিক যদি বলতে চাই যে নেক্সট উইকের জন্য, তাহলে সেটা হয়তো
ক্যাপ্টেন্সি চলে আসবে, যে নেক্সট উইকের, যেহেতু আমরা উইকে একটা করেই ভিডিও করব, সবগুলা টপিক কভার করার ট্রাই করব, যে নেক্সট উইকের ক্যাপ্টেন্সিতে কার কি মত, ক্যাপ্টেন্সি কে কাকে দেওয়ার চেষ্টা করবেন? আমি বলবো আচ্ছা, যদি ম্যানইউ অ্যাসেট থাকে, ম্যানইউ অ্যাসেট হতে পারে। এখন র্যাশফোর্ডে একটা ইয়ে আছে, বাট আমি মানে ম্যানইউ কখনো কখনো ফলো করি, আগে ম্যানইউ সাপোর্টারই বলা যায়, এখন তো অবস্থা খুবই খারাপ। যাই হোক, আগে এক সময় তো ভালো ছিল, যাই হোক কতদিন আগে সেটাও মনে পড়ে না আর কি। যাই হোক, তো র্যাশফোর্ডের শোল্ডার ইনজুরিটা ওই ওলে রাগ করে বলেছে, অত সিরিয়াস না। আমার টিমে র্যাশফোর্ড আছে, বাট ফার্নান্দেজ থাকলে ডেফিনেটলি ফার্নান্দেজ হতে পারে। আর না হলে আমার মনে হয় না ক্যালভার্ট লুইনের থেকে, আমার মনে হয় সালাই বেটার। আমার মনে হয় ক্যালভার্ট লুইন থেকে সালাই বেটার। আর হ্যাঁ, আরেকজন ভাবতে পারে জ্যাক গ্রিলিশ হতে পারে। হ্যাঁ, সো ইন্টারেস্টিং, মানে চান্স নেওয়া হতে পারে। চান্স নেওয়া ক্যাপ্টেন্সি হইলে নট সালা, ইউ ক্যান গো গ্রিলিশ বা ক্যালভার্ট লুইন, কারণ যদি ম্যানইউ অ্যাসেট না থেকে থাকে আর কি। আর ম্যানইউ অ্যাসেট থাকলে হতে পারে, তবে ওয়েস্ট ব্রমউইচের ডিফেন্স কিন্তু খুব খারাপ। সো ম্যানইউ কনসিস্টেন্ট, লাস্ট কয়েকটা ম্যাচ ধরেই ওরা ভালো করছে। ক্যালভার্ট লুইনও মানে এভারটনও যে অত সুপার অ্যাটাক করছে তা না, নেক্সট উইকে কি হবে জানি না। মানে জ্যাক গ্রিলিশও কোনোদিন হয়তো ধরেন 15 পয়েন্ট দেয়, কোনোদিন 3-6 দেয়, কিন্তু কে শেষ পর্যন্ত কে? মোহাম্মদ সালাহ। ও দিবে, দেয়, দিয়ে আসছে, দিতে থাকবে, সামনে দিবে, পিছনে দিবে, মানে এক্স্যাক্টলি। সো এবং আমার কাছে মনে হয় ওইভাবে যদি চিন্তা করেন যে যেখানে শিওর না, হোয়েন ইন ডাউট গো সালাহ। যদি এই কাজটা কিন্তু অলওয়েজ করতে, যেমন গত সিজনের আগের সিজন যেটা ছিল সালার ফার্স্ট সিজনে, মানে গেম উইক 4-5 পর থেকে মনে হয় প্রায় 30টা উইক মনে হয় সালার উপর দিয়ে ক্যাপ্টেন্সি আমরা গেছে, কারণ এত স্কোর করতে। এমন একটা উইক ছিল আমার মনে আছে, ওর সাবে নাম ছিল জাস্ট 30 মিনিট খেলছে, 30 মিনিটেও 2টা গোল দিছিল, যে উইক যে সিজনে 33টা না 32টা গোল করলো। আচ্ছা, ইমরান ভাই কাকে ক্যাপ্টেন্সি দিতেছেন এই উইক? আমি সালাহ। আমার ম্যানিউর প্ল্যান নেই, সো এই ক্ষেত্রে আমার দেওয়ার মতো কেউ নেই। আমি একটা জিনিস একটু চান্স নিতে চাইতে পারি, যেহেতু কেডিবি আছে, টটেনহামের সাথে ম্যাচ, হয়তো ট্রাই করতে পারি কেডিবি। আমার মনে হয় বিগ ম্যাচ তো মরিনহো যথেষ্ট সামলায় খেলবে, সিটি কোনো রকম জিতলেও আমার মনে হয় খুব বেশি গোল দিতে পারবে না। ওই জন্য আমি সালা একদম শিওর, যদি শেষ মোমেন্টে মনে হয় যে না আচ্ছা একটা চান্স নিয়ে দেখি। আর ওয়াটকিন্স আছে, কালভার্ট লুইন আছে, দুজনে আছে, কিন্তু আমি চাই না আর কি ওদের দিতে, ওই টেনশন থাকবে, আমি ওই টেনশন নিতে চাই না। সালা থাকুক, করলে করুক, না করলে না করুক, টেনশন নেই। আচ্ছা, আমারও ব্রুনোকে টিমে আনার আগ পর্যন্ত সালাই ক্যাপ্টেন ছিল, একটু কালভার্ট লুইনকে নিয়ে ভাবছি, বা তত ভরসা পাই না। দেন ব্রুনোকে আনার পর ব্রুনোকেই দিলাম, কারণ একটা ব্যাপার কি, ম্যানিউ এই সিজন হোমে এখন পর্যন্ত জিতে নাই। ওরা কি পুরো সিজন কি ওরা না জিতে যাবে হোমে? তার উপর ওয়েস্ট ব্রমের সাথে হোম ম্যাচ, এইটাতে আমার মনে হয় ওরা শিওর জিতবে। আর ব্রুনো দিকে কিনা এটা বলা যায় না, কারণ মিডফিল্ডার তো, বাট স্টিল 2-3 ম্যাচ ধরে ম্যানিউ সবকিছু ব্রুনোকে কেন্দ্র করে হয়। এটাই যে মানে ম্যানিউ ম্যাচে নামছে, পেনাল্টি পাচ্ছেন, এটা দেখতেই অকওয়ার্ড লাগে। তো নেক্সট ম্যাচে দেখা যাক কি হয়। রাহুল ভাই কাকে দিতেছেন? আপনার তো ওয়াইল্ড কার্ড টিম, কে টিমে আসবে এটাও শিওর না, বাট স্টিল হয়তো সালা টিমে থাকবে, ব্রুনোকে কি আনার কোনো প্ল্যান আছে, বা ব্রুনো কেডিবি কাউকে? এই ব্রুনোকে আমি অলরেডি রাখছি টিমে, কারণ যেহেতু আগের ম্যাচে 17 পয়েন্ট দিছে, সো দেয়ার ইজ এ চান্স যে মানুষজন হুমড়ি খেয়ে ওর উপরে পড়বে, আমার একটু টিম ভ্যালুটা বাড়াবে, এই কারণে ব্রুনো ফার্নান্দেজকে আপাতত নিয়ে রাখছি। বাট ব্রুনো ফার্নান্দেজকে ক্যাপ্টেন দেওয়ার ব্যাপারে এই সিজনটা যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে মানে ব্রুনো হচ্ছে হোম ম্যাচে কোনো পয়েন্টই দিতে পারেনি, মানে কোনো গোল বা অ্যাসিস্ট দিতে পারেনি। সে যতগুলো ডাবল ডিজিট পয়েন্ট দিয়েছে সব অ্যাওয়ে ম্যাচে, সকল মানে ডাবল ডিজিট পয়েন্টে ছিল তার অ্যাওয়ে ম্যাচে। তো আমি জানি না আসলে ফার্নান্দেজকে দেওয়া যেতে পারে কি পারে না, বাট দেন এগেইন ওয়েস্ট ব্রম হোম, সো হি ক্যান বি এ গুড পিক। বাট অ্যাজ মানে অর্ক ভাই যেটা বললো, যে যখন কোনো কিছু মাথায় আসতেছে না যে কাকে দেওয়া যেতে পারে, আই উইল অলওয়েজ গো ফর সালা। বাট টিল নাও আমি এখন হচ্ছে মানে এটাই করছি যে সালা টু ফার্নান্দেজ করে বসে আছি, কারণ যেহেতু আমি সালাকে অনেক পরে নিয়েছিলাম, যে আমাকে 12.4 দিয়ে নিতে হয়েছিল। রিসেন্টলি খুব বাড়বে, 12.5 হয়ে যাবে, তো এই কারণে আমি জাস্ট সালা টু ফার্নান্দেজ করে রাখছি। বাট যদি দেখি যে আমি মানে কেইন টু ভার্দি করে ফেলেছি, যদি রিস্ক নিতে চাই, I would have gone for ভার্দি।
আমি যদি একটু রিস্ক এগেইনস্ট লিভারপুল, রাইট। কারণ হচ্ছে যেহেতু ফিক্সড মানে নট ব্যাড রাইট, হ্যাঁ যদি আমি চিন্তা করি যে না আমি একটু আসলে একটু রিস্ক নেওয়ার চিন্তা করি, বা আমি যদি চিন্তা করি একটু ডিফারেন্সিয়াল নেওয়ার চিন্তা করি, আই উড গো ফর বার্দি এই ডিফেন্সটা এগেইনস্টে। যদি এখানে ভ্যান ডাইক হয়তো বা নিতাম না। একটা জিনিস বলি, মানে রাহুল তো অনেকদিন একসাথে খেলা হচ্ছে, তো রাহুলের ভার্ডির ক্যাপ্টেন্সির ব্যাপারে মানে বেশ ভালো লেগে যায় আর কি। মানে ভার্ডিকে যখন রাহুল ক্যাপ্টেন দেয়, কেন জানি ওই দিন ও গোল করে, স্কোর করে সামহাও। আচ্ছা, আমার সাডেনলি ব্রুনো নেওয়ার এবং ক্যাপ্টেন দেওয়ার ছোট্ট একটা কাহিনী বলি, যে লাস্ট সিজন কিন্তু ব্রুনো একবার ওই যে 15, 14, 17 এরকম পয়েন্ট টানা 3-4 উইক দিতেছিল। তো ফার্স্ট ম্যাচে যখন 15 দিল, মনে হলো এই ম্যাচে তো দিয়ে দিছে, নেক্সট ম্যাচে কি আবার দিবে নাকি, আবার দিছে। দেন ভাবলাম পরপর 3 উইক তো আর দিবে না, আবার দিছে। আমার টিমে ছিল, আমি ওকে ক্যাপ্টেন দেই নাই। তো এই যে আফসোসটা, এটা থেকে আমি এবার বাঁচতে চাই, ও না দিলে না দেখ, কারণ ওর কিন্তু অলরেডি রোটেট হওয়ার একটা চান্স থাকে, কারণ পর্তুগাল থেকে এসে যে খেলবে, অলরেডি জয় ভাই বলে গেছে হয়তো রোটেশনের একটা চান্স থাকে, একদিনের ব্রেক পাবে, বাট স্টিল আমার মনে হয় ম্যানিউ ব্রুনোকে ছাড়া যাবে না। ক্যানট অ্যাফোর্ড মানে বিরাট কোহলির মতো, মানে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হতে পারে। ইন্ডিয়া টিমে তো অনেকগুলো, এই এক্সাম্পল না, সাকিবের মতো থাকলেও ওকে আমি ক্যাপ্টেন দিয়ে রাখতেছি, কারণ আমার মনে হচ্ছে যে ও রোটেশন লিস্টে পড়বে না, এখন পয়েন্ট না দিলে দেখা যাক কি হয়। ব্রুনো জীবিত থাকলে ব্রুনো খেলবে, আর কোনো ম্যানিউ তো মিডফিল্ডার তো আর কেউ নাই, আর কোনো অপশনই নাই মিডফিল্ডে, এবং অপশন নেই তো। কারণ ভ্যান ডেবিক একমাত্র অপশন যাকে খেলাতে পারবে, কিন্তু ভ্যান ডেবিককে তো খেলায় না, ভ্যান ডেবিক তো খেলায় না। ভ্যান ডেবিক অপশন, কিন্তু ভ্যান ডেবিককে স্টার্ট করাই দিবে এটা আমার মনে হয় না, কারণ এখন পর্যন্ত সে একটা প্রপার সাবস্টিটিউট হিসেবেও টাইম পায় নাই। আর এখন পর্যন্ত যেহেতু ওরা হোমে ম্যাচ জিতে নাই, লিগের অবস্থা খুব খারাপ না, ওরা 10-এর নিচে আছে, ওরা অবশ্যই র্যাঙ্ক আগাতে চাইবে, ওরা রিস্ক নেবে না। তো অবশ্যই আমার মনে হয় ব্রুনো খেলবে এবং জিতার চান্স অনেক বেশি। এখন ব্রুনোই পয়েন্ট দিবে নাকি ওদের ফরওয়ার্ড থেকে পয়েন্ট আসবে, ওইটা রাশফোর্ড, মার্শিয়াল হতে পারে, দেখা যাক কি হয়। তবে আশা করতেছি কিছু পাবো, দেখা যাক। এই আমার মনে হয় আজকের মতো এই উইকের আলোচনা শেষ করা যায় না? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। এটা আমাদের এফপিএল কমিউনিটি অফ বাংলাদেশের ফার্স্ট লাইভ ছিল। ইনশাআল্লাহ নেক্সট উইকের জন্য আমরা আবার একটা লাইভে আসবো, সবাই মিলে আবার আলোচনা হবে। আপনারা গ্রুপে অবশ্যই সবাই থাকবেন, গ্রুপে আপনাদের টিম প্রবলেম শেয়ার করবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো কমেন্ট করার, যে কোনো সাজেশন দেওয়ার। আর আমাদের প্রত্যেকের যে পেজগুলো, বাংলা এফপিএল উনার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুইটাই আছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার নিজের এফপিএল বিডি ইউটিউব চ্যানেল আছে, কাটাউট যে চ্যানেল, ওনাদের পেজ আছে। তো আমাদের পেজগুলো একটু ফলো করবেন, প্লাস আমাদের গ্রুপের সাথে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। রাহুল রয় ভাই, ইনশাআল্লাহ তাহলে নেক্সট উইকে কথা হবে। নেক্সট উইকে কথা হবে। বেস্ট অফ লাক সবাইকে। বেস্ট অফ লাক।